আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপর কি খবর আপনাদের বলেন? কাজ প্র্যাকটিস কেমন চলছে? কাজের প্র্যাকটিস কেমন চলছে? এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন প্র্যাকটিস করেছিলেন নাকি অ্যাসাইনমেন্ট নেই জন্য ধরা হয়নি, কোনটা? ম্যাম, প্র্যাকটিস কম করা হয়েছে সপ্তাহে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনি? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমি যখন ওই অ্যাড ক্যাম্পেইন করেছি, এড হুম। সেটে আসিয়া বেনিফিশিয়ারি পেয়ে একটা কলাম পেয়েছি বেনিফিশিয়ারি। এখানে কি আমার যেটার জন্য আমি অ্যাড ক্যাম্পেইন করব এটা নাম দিতে হবে? এটাতে আপনার পেজের কি অপশন দেখাচ্ছিল? হ্যাঁ, দেখাইছে যে বেনিফিশিয়ারি এন্টার এ পারসন অর অর্গানাইজেশন। ও আচ্ছা পরে আচ্ছা। আমি আমার পেজের নাম দিয়েছি, হ্যাঁ, তারপর বলছে এখানে ঠিক আছে। এখানে আপনার পেজের নাম দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আরেকটা অপশন আছে যে ওইটাতে আপনি কাউকে অ্যাড করতে চাচ্ছেন কিনা। ধরেন আপনি আপনি একজন মার্কেটার হায়ার করেছেন, যে হুম। এটা কি করবে, ম্যানেজমেন্ট করবে ক্যাম্পেইনটা, তখন ওখানে থেকে অ্যাড করার জন্য তাকে এখানে ইনভাইটেশন পাঠানোর থ্রুতে তাকে এখানে অ্যাড করতে পারবে। আচ্ছা আপু, যখন এটা আমি ফিল আপ করছি তখন আমার স্কোর 100% দেখাইছে। এর আগে আমার 94 এরকম ছিল। আচ্ছা, আর ক্যাম্পেইন পেজে থেকে যদি হয় তাহলে ওই যে হুম। পেজটা সিলেকশনের জন্য মেবি দেখিয়েছিল, যেটা বললেন যে ও পেজ সিলেক্টের অপশন আসছে, যদি ক্যাম্পেইন পেজে থেকে এটা দেখায় তাহলে হচ্ছে আপনার ওই মানে আপনার পেজটাকে শোকেস করা হয় না যে আসলে কোন পেজের জন্য করবো। ওখান থেকে দেখিয়ে ওকে, দিয়েছেন, এই কারণে পরে ফুল স্কোর চলে আসছে হয়তো বা। ঠিক আছে। ঠিক আছে। ওকে। আর বাকিদের কি অবস্থা? আর কেউ প্র্যাকটিস করেছেন? কোনো প্রবলেম বা কোশ্চেন ক্রিয়েট হয়েছে কিনা? কারো কোনো কোশ্চেন নেই লাস্ট ক্লাস থেকে? সবচেয়ে সহজ কাজটাই আমরা করেছি মেবি তাহলে। মানে প্র্যাকটিস না করলে তার প্রবলেম ক্রিয়েট হয় না, কোনো প্র্যাকটিসও নাই, কোনো প্রবলেমও নাই, এরকম হয়েছে নাকি আমাদের? আমার ক্ষেত্রে এরকম হয়েছে কেন? প্র্যাকটিসও নাই, প্রবলেমও নাই। মাথা না থাকলে মাথার ব্যথা কিসে, তাই না? এরকম হলে হবে না, প্র্যাকটিস করে যেতে হবে তো, কারণ এখানে দেখবেন যে আপনি কাজ করতে গেলেন ইন্টারফেসে কিছু চেঞ্জ আসতে পারে বা কোনো প্রবলেম তৈরি হতে পারে আপনার ক্ষেত্রে, যেটা আমার এখানে দেখায় নাই, তখন ওগুলা সলভ করে নিতে পারবেন বা কিছু জানার থাকলে সেই বিষয়গুলো জেনে নিতে পারবেন। এন্ড পাশাপাশি হচ্ছে প্রোফাইল গ্রোথের যে কাজগুলো দিয়েছিলাম সেই কাজগুলো চালিয়ে যেতে হবে। ম্যাম, এখন আমার তো প্রশ্ন হচ্ছে, আমরা যখন ল্যান্ডেস থেকে একটা ভিডিও ধারণ করি, সেটা তো এখন আর ফেসবুক গ্রহণ করতেছে না, তাই না? ওদের অ্যালগরিদম অনুযায়ী। তো এখন আমরা যদি ওই ভিডিওটাকে কি 9:16 করে ক্যাপকাট বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে এডিট করে কি দিলে নাইন কি হবে? হবে 9:16 আর 1:1 রেশিও, হ্যাঁ, এটা রাখলেই নিবে, আচ্ছা। যেটা যেটা দেবেন নেবে। এবং ক্রপ করার অপশনে কিন্তু আপনার দেখাচ্ছে কিছু কিছু হচ্ছে আপনার অবজেক্টিভ, ওখান থেকে ক্রপ করতেও পেরে পারবে। মানে আমার 1080 বাই 1980 ওই ওয়ান, মানে 1:1 যেটা বলতেছেন আপনি, ওটা শু করে ক্রপ করার হ্যাঁ, জন্য? হ্যাঁ, না ওইটা ক্রপ করা লাগবে না, 1:1 নিলে ক্রপ করা লাগবে না। ওই তাহলে 9:16টা 9:16 করতে গেলে? এই এইটাও ফিট হবে, এইটাও ফিট হবে, এটাও আপনার ক্রপ করা লাগবে না। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। দুটোই ফিট হবে। আচ্ছা, আবু তাল্লাহ হ্যান্ড রেজ করে আছেন, বলেন ভাই। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আসসালাম, জি আছে। জি ম্যাম, আমার পেজে আপনার যে ভ্যালু ডিলস বলে একটা অপশন ছিল,
ওটা আমি পাচ্ছি না। কোনটা? ভ্যালু ডিলস বলে একটা অপশন আছে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন ওইটা হচ্ছে ওটা আপনি আমার দেখাচ্ছে না। যদি হচ্ছে আপনি বিডিং প্রাইস সেট করে দেন তাহলে ওই অপশনটা তারা দিচ্ছেন। আপনি বিডিং প্রাইস যদি আপনি নিজে থেকে সেট করে দেন একটা বিডিং প্রাইস, জি। তাহলে আর ওইটার প্রয়োজন নেই। আচ্ছা, ওইটা বিডিং প্রাইসটা তুলে দেন, দেখেন দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এবং পাশাপাশি ফেসবুক আর ইনস্টাগ্রামে কন্টেন্ট শেয়ারিং কি চলছে না স্টপ আছে আপাতত? চলছে ম্যাম। আর ইনস্টাগ্রামে ফলোয়ার গ্রোথ নিয়ে কাজ করতেছেন? আমি বারবার এই বিষয়গুলো কেন বলছি বা এটা গুরুত্ব কি, যখন কোর্সটা শেষ হবে, যখন মার্কেট প্লেসে জয়েন হবেন তখন বুঝতে পারবেন। যদি ওই রিলেটেড সার্ভিস দিতে চান বা ওই রিলেটেড সার্ভিস যদি নাও দেন, সোশ্যাল মিডিয়া রিলেটেড সার্ভিস যদি আপনি নাও প্রোভাইড করেন, তারপরে এটা গুরুত্বটা বুঝতে পারবেন যখন আপনি সবাই কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের থ্রুতে কাজ পাবে এরকম না। যা এখন আপনি আপনার সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, ট্রাই করবেন, তখন এই প্রোফাইল গুলো আনম্যাচিউর অবস্থায় থাকার কারণে এই প্রোফাইল গুলো থেকে আপনি ক্লায়েন্ট জোগাড় করতে পারবেন। ঠিক আছে? প্রোফাইল গুলোকে যদি আপনি ম্যাচিউর করতে না পারেন, মানে প্রফেশনাল লুক দিতে না পারেন, ধরেন আপনার ফলোয়ার্স এর দিকে, কন্টেন্টের দিক দিয়ে যদি আপনি ইমপ্রুভ করাইতে না পারেন, তাহলে কিন্তু আসলে এখান থেকে মানে মেইন গোলটা থাকবে তো তখন ক্লায়েন্ট খুঁজে পাওয়া, এই জিনিসগুলো আপু, তো। হ্যাঁ, ফেসবুকের তো ফলোয়ার বাড়তেছে না, কিন্তু ইনস্টাগ্রামে ঠিক আছে বাড়তেছে ফেসবুকে দিন দিন। অর্গানিক গ্রোথ হচ্ছে একটু সময় লাগে। অর্গানিক গ্রোথে একটু সময় লাগে, যেমন ইনভাইটেশন পাঠানো থ্রুতে, তারপরে বিভিন্ন গ্রুপে জয়েন হবেন, গ্রুপে হচ্ছে হেল্পফুল কন্টেন্ট গুলোতে আপনি রেসপন্স করবেন পেজের থ্রুতে। এভাবে কিন্তু আস্তে আস্তে গ্রো করা যায়, বাট সময় সাপেক্ষ ব্যাপার। এটা এখানে কাটা পড়েছে। আমি কল টু অ্যাকশন বাটনের কথা আগেও বলেছি যে আসলে কোথায় লার্ন মোর হতে হবে, কোথায় কন্টাক্ট আস, কোথায় হচ্ছে কন্টাক্ট মি হবে, এগুলো আমাদের আরো ভালোভাবে জানতে হবে। ঠিক আছে? যেমন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি রান করেন, আপনার সাথে কিন্তু মানুষজন কন্টাক্ট করবে, এবং এই কালার কম্বিনেশন গুলো আরো ভালো হইতে হবে। এই যে বাটন কালার, এই কালার ঠিক নেই এবং ফন্টটা উপরে চলে গেছে, এই জিনিসগুলো ঠিক করবেন, তাহলে আরেকটু ভালো লাগবে দেখতে। কিওয়ার্ড অপটিমাইজড হয়েছে ইন্ট্রোটা। ঠিক আছে। আচ্ছা, এটার মানে কি? আমি কিন্তু বারবার একই কথা বলছি, আমি সবার পেজ যখন দেখছি আমি কিন্তু সেম কথা বলছি, যে যখন আপনি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সার্ভিস প্রোভাইড করবেন বা আপনি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার একটা কন্টেন্ট তৈরি করবেন, মূল বিষয়বস্তু হচ্ছে আপনার টপিকটা কি লেখার, সেটা গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, যে লেখার টপিকটা কি, এখান থেকে আমি কি শিখতে পাচ্ছি। এটা ধরেন একটা ইনফরমেটিভ কন্টেন্ট, বাট এর মাধ্যমে আমি কি শিখতে পাচ্ছি বা আমার জন্য কতটা কাজে লাগবে, বা আমি এত স্ক্রলিং এর মাঝে আমার এই কন্টেন্টটা দেখে সে কেন দাঁড়াবে, কারণ এই বিষয়বস্তুটা মানে টেক্সট কন্টেন্ট, আমার আগে টেক্সট কন্টেন্টে নজর দিতে হবে, যে আসলে এমন কি পাওয়ারফুল থিং আমি শেয়ার করব এই কন্টেন্ট, টেক্সট কন্টেন্টের থ্রুতে, যার জন্য মানুষ দাঁড়াবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ডিজাইন কোয়ালিটি। তো ডিজাইন কোয়ালিটি যদি বলি, ভালো হয়েছে, খারাপ না, এলোমেলো না, খুব বেশি হিজিবিজিও লাগছে না, মোটামুটি হচ্ছে কালার ইয়াটা রাখতে পারছেন, তাহলে চলে জিনিসটা। কিন্তু এখানে দেখেন, হোয়েন ইউর অ্যাড ফাইনালি স্টার্টস গিভিং রিটার্ন ইনভেস্টমেন্ট, তাই না? তো কখন কখন সেই পাওয়ারফুল কিছু স্ট্র্যাটেজি শেয়ার করবেন আপনি, এখানে 2-3-4টা স্ট্র্যাটেজি এখানে না দিলেন, এখানে ক্যাপশনে 2-3-4টা পাওয়ারফুল স্ট্র্যাটেজি শেয়ার করবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো মিসিং। তারপর একটা কল টু অ্যাকশন লাইন থাকবে লাস্টে, লাস্টে একটা কল টু অ্যাকশন লাইন থাকবে, যেখানে বলবো যে ধরেন যদি আপনি একদম বিগিনিং অবস্থায় থাকেন বিজনেস, তখন আপনি বলবেন যে ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন, ফর মোর ইনফো কানেক্ট উইথ আস, এই টাইপস অফ কল টু অ্যাকশন থাকবে। আর যখন জি সেলিং ম্যাডাম। এ যাবেন তখন কি দিতে হবে, তখন দিতে হবে কন্টাক্ট মি। যখন আপনি সেলিং করে দিবেন তখন দিবেন কন্টাক্ট আস, কন্টাক্ট মি, এই ধরনের।
এই যে যেমন এখানে 3টা ওয়ে ইনক্রিজ করার যে এনগেজমেন্টের, ঠিক আছে, ভালো ভালো 2টা কথা বলছেন, কিন্তু কল টু অ্যাকশন মিসিং। কল টু অ্যাকশন মাস্ট বি থাকবে, সেটা যেমনই হোক, ডিরেক্ট সেলিং হোক বা ইনডিরেক্ট সেলিং হোক, আপনাকে একটা কল টু অ্যাকশন থাকতে হবে। এবং ডিজাইন কোয়ালিটি যদি বলি, আইটি ইমপ্রুভ করতে হবে। যেমন এখানে যা আছে এই 3টা এখানে লেখা আছে। পোস্ট কনসিস্টেন্সিটা মেনটেন করবে, ট্রেন্ড মেনটেন করবে, ক্যাপশন আস্ক কোশ্চেন থাকবে। তো এখানে কিছু এলিমেন্ট দিয়ে দিতে পারতাম এই রিলেটেড। জি ম্যাডাম। ডিজাইন কোয়ালিটিটা ইমপ্রুভ হবে, ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে। যত বেশি প্র্যাকটিস করবেন ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ হবে। এন্ড টেক্সট কন্টেন্টের জন্য অনেক বেশি বেশি প্রম্পট দিবেন, প্রম্পট জেনারেট করার চেষ্টা করবেন এআই থেকে। হ্যাঁ, এবং Okay, আপনার madam. ব্রেনস্টর্মিং ও করবেন পাশাপাশি, যে আসলে আমি কি নিয়ে কন্টেন্ট বানাবো, বিষয়টা কি, এখানে কি বলেছে, হ্যাঁ এখানে বিষয়টা কি বলা আছে, আসলে এটাকে আমি আর কি কি এখানে অ্যাড করা যেতে পারে। এভাবে আপনি তাকে ওভার প্রম্পট দিতে থাকবেন, দিয়ে দিয়ে বেস্ট ওয়ানটা পিক করে নিয়ে আসবেন। ঠিক আছে, থিঙ্কিং করতে হবে ম্যাডাম। হ্যাঁ থিঙ্কিংটা অবশ্যই অ্যাড করতে হবে। যদি আমাদের থিঙ্কিং গুলো আমরা অ্যাড না করি, কখনোই রোবট বেস যদি আমরা কাজগুলো করি, কখনোই কিন্তু আমরা বেস্ট ওয়ানটা ক্লায়েন্টকে দিতে পারবো না। ক্লায়েন্টকে বেস্ট ওয়ানটা দিতে হলে অবশ্যই আমাদের রোবটের ব্রেন, এআই এর ব্রেন আর আপনার ব্রেন একসাথে হয়ে গেল। করে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালো কিছু আসবে না, কখনোই আসবে না যদি আপনি ব্রেনস্টর্মিং না করেন। এবং আমাদের ক্লায়েন্টদের এত এত ইনস্ট্রাকশনস থাকে একটা কাজের পিছনে, এত এত ইনস্ট্রাকশনস এবং এত এত নোট থাকে, যে আসলে আপনার ব্রেনস্টর্মিং করা ছাড়া কোনো ওয়ে নাই। ইয়া একটু হেল্প করছে, কিন্তু এই যে ক্লায়েন্ট যে আমাকে যে ইনস্ট্রাকশনস গুলো দিল, অলওয়েজ এই ইনস্ট্রাকশনের সাথে ম্যাচ করে যে আসলে আমরা কন্টেন্টটা প্রোভাইড করতে পারে না চ্যাটজিপিটি, তখন আমাকে নানান ভাবে তাকে প্রম্পট সেন্ড করে করে আমি রাইটিংটা পিক করে আনতে হয়। এবং আপনার পার্সোনাল টাচ থাকবে, আপনি রাইটিং এ কিছু নিজে থেকে কিছু অ্যাড করা লাগতে পারে। হ্যাঁ, যারা Okay, সোশ্যাল madam, noted. নিয়ে করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন। ওকে, অবশ্যই ম্যাম। ঠিক আছে। কাজ ভাইয়া প্রচুর করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে সময় বের করে করে, তাহলে কি হবে, এই জিনিসগুলো ইমপ্রুভ করতে পারবেন। আদারওয়াইজ সম্ভব হবে না, এই পর্যায়ে কিন্তু থাকবে। আচ্ছা, তারপরে তানভীর হোসেন, আর দিয়েন না পেজ কেউ, হ্যাঁ আর দিয়েন না, এই দুটো পেজ দেখি এবং এখান থেকে আপনারা অ্যাডভাইস নেবেন। একজনকে বললাম মানে উনি শুনবে আর আপনারা বাকিরা কেউ কানে তুলো দিয়ে থাকবে, এরকম না বিষয়গুলো। ওনার যে অ্যাডভাইস গুলো ওনাকে দিয়েছি সেখান থেকে আপনারাও পিক করার চেষ্টা করেন অ্যাডভাইস। আচ্ছা, এই কথা আমি আগেও বলেছি যে উপরে নিচে কিছু অংশ ফাঁকা রাখবেন, মূলত এই মিডল সেকশনটাতে তথ্যগুলা দেওয়ার চেষ্টা করুন। যেমন এল ছবিটা একটু এদিকে দিয়ে দিলে এই যে কন্টাকাস এটা আমরা এদিকে রাখতে পারতাম, তাই না? তাহলে এটা অপটিমাইজ করতে হবে। এবং কালারটা আসলে ব্র্যান্ড কালার পিকিং এর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে কিন্তু রাইট কালারটা পিক করতে পারিনি। আসলে মার্কেটিং এজেন্সির কালার গুলা কেমন হয়, চ্যাটজিপিটি কি আমাদের আইডিয়া দিয়েছে কিনা বা গুগল থেকে আমরা নিয়েছি কিনা, এটা একটা বিষয়। যে চোখের দেখাতে ভালো লাগলো বিষয়টা এরকম না। আসলে একটা এজেন্সি পেজ তাদের ব্র্যান্ড কালার কি ধরনের রাখে বা কি কি কালার কম্বিনেশনে একটা এজেন্সি পেজ আমরা রান করতে পারি, বিজনেস রান করতে পারি, এইগুলো কিন্তু আমাদের রিসার্চ করে বের করতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো রিসার্চ যত বেশি করবেন আপনি, আপনাদের এই সেন্স গুলো তত ইমপ্রুভ হবে। ঠিক আছে, আচ্ছা এদিকে মার্কেটার ডাবল টি কেন? আচ্ছা, ডিএমটা এখানে না দিলেও হয়, কারণ হচ্ছে মেইল অ্যাড্রেস তো আমরা এখানে দিয়ে রেখেছি, এটা এখানে নেসেসারি না। এর চেয়ে বরং এখানে আমরা কিছু কিওয়ার্ড অ্যাড করে দিলে আর বেশি ভালো পারফর্ম করব। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এমপাওয়ার ইউর ব্র্যান্ড। আচ্ছা, এটা গত ক্লাস আপনাদের ফর্ম দেখিয়েছিলাম না, টাইটেল গুলা কিভাবে জেনারেট করবেন দেখিয়েছিলাম না? এমনি সবকিছু ঠিক আছে, কিন্তু টাইটেলটা আমরা আরেকটু ইমপ্রুভ করতে পারি কিভাবে বলেন? চ্যাটজিপিটিতে দেখিয়েছিলাম না? রেসপন্স করেন, আমার তো মনে হচ্ছে দেখিয়েছিলাম। চ্যাটজিপিটিতে দেখিয়েছিলাম না কিভাবে আমরা পোস্টের টাইটেল রেডি করব বা ইউনিক। জি ম্যাডাম, দেখাইছিলেন। হ্যাঁ, জি ম্যাম। টাইটেলটা নট অনলি আমার সার্ভিসটা দেখাবো না যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং সার্ভিস এক্সপার্ট বা এসইও এক্সপার্ট, এইসব না। যে আমি তোমার ব্র্যান্ডের জন্য ব্র্যান্ডকে এই পর্যায়ে নিয়ে যাব, তোমার ব্র্যান্ডের এইটা হবে, বা তোমার ব্র্যান্ডকে আজকে এরকম লেভেল আপ করো। তো এই যে বিষয়গুলো এরকম ভাবে আমরা ইনডিরেক্টলি বলবো বা ডিরেক্টলি
এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এইভাবে দেবো না। এগুলো এখন ওল্ড ট্রেন্ড। নিউ ট্রেন্ড কি? নিউ ট্রেন্ড হচ্ছে টাইটেল গুলো এরকম থাকবে না, টাইটেল গুলোতে ডিরেক্ট সার্ভিস এভাবে বলবো না, মানে ক্লায়েন্টের বিজনেস কোন রকেটের গতিতে ধরেন চলে যাবে, লেভেল আপ হবে, তাই না? এই ধরনের কথাবার্তা যে শুনেই মনে হবে যে খুব একটা কেমন ফিল হবে, একটা তা আপনার পোস্টটাকে এক্সট্রা বুস্ট করবে যে ধরনের টাইটেল গুলা, সে ধরনের টাইটেল গুলা দিবে। এবং ডিজাইন কোয়ালিটি যদি বলি সমস্যা নেই, আপাতত হচ্ছে আমাদের দেখার বিষয়, যেহেতু আমরা নতুন শিখছি, এই অ্যালাইনমেন্ট গুলা ঠিক আছে কিনা, এই গ্যাপিং গুলা ঠিক আছে কিনা, যেমন এইটা বোল্ড, এটা আনবোল্ড, এই জিনিসগুলো ঠিক আছে কিনা, এই যে দূরত্ব গুলা দেখেন ঠিক রেখেছেন পেরেছেন কিনা। হ্যাঁ, তারপরে এই যে এটা হচ্ছে ভিতরে ব্লাঙ্ক টাইপ, এটাও ইমেলের আইকনে ব্লাঙ্ক টাইপ নেওয়া লাগতো। এই জিনিসগুলো আপাতত আমাদের দেখার বিষয়। দেন এগুলা যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন না, যেমন আপনারটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে, এই যে এই অ্যালাইনমেন্ট গুলাতে আমাদের ভুল হয় বা হাবিজাবি ইরিলেভেন্ট অনেক টেক্সট চলে আসে, এগুলো যেন না হয়। তো এগুলো যখন না হবে, এগুলাকে যখন আমরা টেমপ্লেট গুলাকে যখন আমরা রিডিজাইন করে করে ইউজ করবো এখানে, আস্তে আস্তে এই কোয়ালিটিটা আপনাদের ইমপ্রুভ হয়ে যাবে যখন অনেক অনেক কাজ করবেন। ঠিক আছে, যেমন এই যে কল টু অ্যাকশন আছে ডিএমআর স্টুডে, ঠিক আছে, চলবে। এবং সবগুলাতে সার্ভিস অফারিং দিলে হবে না, কিছু হেল্পফুল কন্টেন্ট দেন, কিছু হেল্পফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করা লাগবে। হ্যাঁ, মোটামুটি ভালো হচ্ছে। হ্যাঁ ভাই, আপনার মোটামুটি ভালো হচ্ছে, মানে আমি সাজানোটা দেখছি, যেমন সাজানোর গুলো আমি দেখছি, সাজানোর ফরম্যাটিং ভালো হচ্ছে। যেমন এই যে এটা দেখেন, এই যে অ্যারো চেনের উপর সবগুলা টেক্সট চলে আসছে, সবগুলা টেক্সট অ্যারোর এদিকে থাকবে, অ্যারোর বাহিরে থাকবে, সবগুলা টেক্সট অ্যারোর উপর চলে আসছে। আওয়ার বিজনেস সার্ভিসেস, তো এইটা আমরা আরো পাওয়ারফুল কথাবার্তা টাইটেল এখানে দিতে পারি। আওয়ার বিজনেস সার্ভিস না দিয়ে হচ্ছে এই ধরনের, মানে আমার বিজনেসের সার্ভিস গুলো হচ্ছে এই 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 তো এখানে আমরা এই ধরনের কথা বলতে পারি যে তোমার অনলাইন বিজনেস কি এই এই ধরনের মার্কেটিং প্ল্যান বা এই ধরনের মার্কেটিং টার্ম গুলো ইউজ করছে কিনা। হ্যাঁ, এই ধরনের একটা টাইটেল থাকতে পারে যে আসলে যে তোমার বিজনেসটা এই মার্কেটিং টার্ম গুলোর কন্ডিশনের মধ্যে পড়ে কিনা, বা এই টার্ম গুলো ফিল আপ করছে কিনা। ধরেন পেজ সেটআপ, ফেসবুক মার্কেটিং, পেইড মার্কেটিং, হ্যাশট্যাগ রিসার্চ, এগুলো এই টার্ম গুলো ফিল আপ করছে কিনা তোমার বিজনেস, এই ধরনের একটা টাইটেল দিলাম। দেন হচ্ছে কন্টাক্ট আস থাকলে বোঝা যাবে এই সার্ভিস আমরা দিই। এখানে আমরা কল টু অ্যাকশন লাইন না দিলেও হবে, যে উই প্রোভাইড দ্য সার্ভিস, এইটা না দিলেও হবে, কন্টাক্ট আস দিলে বোঝা যাবে যে এই সার্ভিস গুলো আমরা প্রোভাইড করি। বাট ডিরেক্ট বলতে হবে না যে এটা আওয়ার বিজনেস সার্ভিস, তাহলে ভাই আপনার টাইটেল গুলো ইমপ্রুভ করেন নেক্সট পোস্ট থেকে। ঠিক আছে, আর অনেকগুলো কাজ করেছে উনি, দেখেন আস্তে আস্তে কাজ করলে ইমপ্রুভমেন্ট অটোমেটিকলি চলে আসবে। ব্র্যান্ড ফন্টটা ঠিক করেন কোনটা দিবেন, ব্র্যান্ড ফন্ট ঠিক করেন, এবং অলওয়েজ সার্ভিস অফারিং পোস্ট না। এই যে যেমন এখানে একটা হ্যাঁ, যেমন একটা কোর্স শেয়ার করছি, এরকম টিপস গুলো শেয়ার করেন, সবগুলো সার্ভিস বেসড হয়ে গেছে। সার্ভিস বেসড না, আমরা কি করব, টিপস রিলেটেড শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, ইনফরমেটিভ কন্টেন্ট দিব। তারপরে হচ্ছে আপনার জাতীয় ট্রেন্ডিং নিউজ গুলা অ্যাড করেন, ইন্টারন্যাশনাল নিউজ গুলা অ্যাড করেন, ইন্টারন্যাশনাল মধ্যে কুই নিউজ, ইন্টারন্যাশনাল মধ্যে হচ্ছে বিজনেস নিউজ গুলা অ্যাড করতে পারেন। ঠিক আছে, বিজনেস কোনো ট্রেন্ডিং নিউজ যদি থাকে ইন্টারন্যাশনালি খুব এখন ট্রেন্ডে চলছে, ওগুলো অ্যাড করেন এখানে পোস্টে। নাহলে এগুলা রোবোটিক মনে হবে দেখতে, যে অনলি সার্ভিস অফারই করছি আমরা। এই যে এখানে যেমন টিপস দিয়েছেন, এরকম টিপস দেন। ঠিক আছে, অনেকগুলো পোস্ট ডিজাইন করেছি ভাইয়া, থ্যাংক ইউ, অনেকগুলো কাজ করেছি, আস্তে আস্তেই ইমপ্রুভ হবে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে, গত ক্লাসে কি ছিল একটু দেখেন। ইনস্টাগ্রাম মার্কেটিং ডান, তাই না? ইনস্টাগ্রাম মার্কেটিং ডান। এখন গত ক্লাসে ছিল হচ্ছে ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন করলাম না? জি ম্যাম, এনগেজমেন্ট। ম্যাডাম। আপডেট করা হয় নাই এনগেজমেন্ট। আচ্ছা, আমার ক্যাপস লক অন করা নাকি? এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন, ম্যাম ইনস্টাগ্রামে যে এড দেওয়া ওইগুলা কি ফেসবুক থেকেই? হ্যাঁ, ফেসবুকের বিজনেস অ্যাড ম্যানেজার থেকে দিতে পারবেন, আর ফেসবুক থেকে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেও দেওয়া যায়। ফেসবুক প্রোফাইলে যেমন পোস্টের নিচে বুস্ট পোস্ট অপশন আছে, ঠিক ওখানে ওভাবে দেওয়া যায় ওখান থেকে। কিন্তু ম্যাম, আপনাকে ডিটেইলি আমাকে- টার্গেট করতে গেলে অ্যাড ম্যানেজারে যাবেন। হ্যাঁ। ম্যাম, আমরা কি কোনো পোস্টার বা ইমেজ বা ভিডিও ফেসবুকে আপলোড করার সময়
অফলাইনে যে এসইওটা করা হয় সেটা কি করে দিলে কি আপলোড করলে কি আর বেটার কোনো এঙ্গেজমেন্ট পাবো? মানে ইমেজটাকে এসইও করে যদি আপলোড করেন, হ্যাঁ, ইমেজ বা ভিডিও হ্যাঁ এসইও করে এখন এগুলো এক্ষেত্রে যদি ফেসবুকে না এসইও না করে দিলে অবশ্যই ফেসবুক না যে কোনো প্ল্যাটফর্মে। হ্যাঁ আপনি কি পেইড অ্যাড এর কথা বলছেন ফেসবুকে? না, ফেসবুক মনে করেন আমি একটা আমার পোস্টার দিব, সেটা আমি অল ট্যাক্স, তারপরে আমার যা যা কিওয়ার্ড যা যা দেওয়ার দরকার আছে অফলাইনে সেটা বুঝেছি। অফ পেজ এসইও হুম। যেটা সেটা করে দিলে কি বেনিফিট পাবো আমি? অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই পাবেন। যে অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে এবং বলতেছেন এটা আমি কিন্তু আগেও বলেছিলাম যে আমাদের এসইও অপটিমাইজ যে ফেসবুক পেজটা ক্রিয়েট করলাম, এর হ্যাঁ। মধ্যে ছিল কি আমার লোগো আপলোড এবং ব্যানার আপলোড। তো এবং এইটাকে আমি intro। এসইও, এটা কিন্তু আমি এসইও অপটিমাইজ করেছি, কিন্তু আপনাদেরকে এটাও বলেছিলাম যে এটা আপলোডের পূর্বের আরেকটা এসইও আছে ছবিতে, যদি এটা করে দিতে পারেন কিন্তু আরো কি হবে, অর্গানিক রিচটা বাড়বে। ওই যেটা আমি সেটা এখন কিন্তু বলতেছি ব্যাক এন্ডে হ্যাঁ যেটা কথা সেটাই, বললাম। হ্যাঁ ব্যাক এন্ডে যেটা করতে হয় আপলোডের পূর্বে। তো ওইটা হুম, হচ্ছে আমাদের ওই যে এসইও ক্লাসে দেখায় মূলত অন পেজ ওয়েবসাইট এসইও তে। তো তখন হুম, ইমেজের এসইওটা আপনাদের যারা জানা থাকবে তখন ওইভাবে এসইও করে যে কোনো প্ল্যাটফর্মে, নট অনলি ফেসবুকে, জি যে জি কোনো প্ল্যাটফর্মে যদি এসইও করে আপলোড করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। বাট দেখা যায় যে আমাদের আসলে আহ, এটা আসলে ওইভাবে করা সময় হয় না। সময় হ্যাঁ, হয়ে ওঠে না। সময় হয়ে ওঠে না কেন? কারণ দেখেন একটা ক্লায়েন্টের প্রতিদিন একটা মিনিমাম কন্টেন্ট যায়, আবার হুম, কোনো ক্লায়েন্টের হচ্ছে 2টা 3টা কন্টেন্ট যায়, তাহলে মানে পার ডে। তো এখন মনে হয় যে একটা কন্টেন্ট আর এসইও করলে কতক্ষণ লাগে, কিন্তু আপনার কাজ তো একটা ক্লায়েন্টের না, 10টা 20টা বিজনেসে একসাথে, আমি 25টা বিজনেসের আমার রেকর্ড আছে, সর্বোচ্চ 25টা বিজনেসের কাজ একসাথে ম্যানেজ করেছি, হুম, এর মধ্যে অর্গানিক, পেইড এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ। তাহলে আপনার ডেইলি যদি আমার 20টাও যদি কন্টেন্ট তৈরি করতে হয়, আমার কি পরিমাণ সময় প্রয়োজন। এবং কন্টেন্ট শুধু জাস্ট তৈরি গেলাম আর এরকম তৈরি করলাম ক্যানভা থেকে নিয়ে, এরকম তো না। না। এখানে অনেক ইনডেপথ বিষয় থাকে, অনেক কন্টেন্ট আছে আমার আধা ঘন্টা সময় লেগে যায় এটা নিয়ে থিঙ্কিং করতে করতে, চিন্তা ভাবনা করতে করতে, ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করতে করতে অনেক সময় লাগে। খুব যে অল্প সময় প্রয়োজন হয় এরকম কিন্তু না। কিন্তু দেখা যায় যে রিসার্চটা আগের তুলনায় হয়তো কম করতে হয়। আগে যেমন অনেক বেশি রিসার্চ করতে হয়, কারণ এখন একই টাইপস অফ বিজনেস নিয়ে অনেক কাজ করা হয়ে গেছে। তো মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে হ্যাঁ এই ধরনের কন্টেন্ট যায়। হ্যাঁ, তো অনেক বিষয় থাকে এবং এবং এত ইনস্ট্রাকশনস, যদি 20টা ক্লায়েন্টের কাজ একসাথে করতে হয়, 20টা ক্লায়েন্টের অ্যাডিশনাল অনেক ইনস্ট্রাকশনস থাকে, এগুলা মাথায় রেখে কাজ করা। হ্যাঁ, একটা ক্লায়েন্ট বলবে তুমি হোয়াইট পিপল ইউজ করবা না ইমেজে, অনলি ব্ল্যাক পিপল দিবা। আরেকজন বলবে যে এইটা এই ধরনের কান্ট্রিটাকে ফোকাস করবা না, এই এরিয়াটাকে ফোকাস না করে একটা স্পেসিফিক এরিয়ার মানুষকে ফোকাস করে কাজ করতে বলছে। মানে হাজারো ইনস্ট্রাকশনস থাকে এবং এগুলা তো সে শুরুতে একবারে দিয়ে দেয়, অলওয়েজ এরকম না। হুম। তাদের সাথে চ্যাটিং হয়, চ্যাটিং এর থ্রুতে ধাপে ধাপে দেখা যায় এগুলো দেয় এবং এগুলো নোট ডাউন করে রাখা লাগে এবং ওগুলো তখন দেখে দেখে বুঝে ওই অনুযায়ী কাজগুলো করতে হয়। ঠিক আছে, এই জন্য করা হয়ে থাকে না, বাট ইউটিউব এসইও ক্ষেত্রে এই কাজটা আসলে করে নেওয়া উচিত যারা ম্যাম ইউটিউব কাজ না, নেবেন। ইউটিউবের ক্ষেত্রে আমরা করবো, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে করলে কি ইউটিউবের মতো বেনিফিট আসে আসে কিনা সেটা আসে একটু আসে আসে আপনার গুগলে চলে যায়, গুগলে সার্চে পাওয়া যায়। অনেক হ্যাঁ কিওয়ার্ডে দেখবেন সোশ্যাল মিডিয়া চলে আসছে গুগল সার্চে। তো হ্যাঁ হ্যাঁ যাদের পারফরমেন্স ভালো তাদের হুম, তাদের দেখবেন ইনস্টাগ্রামের একটা পোস্ট, লিঙ্কডইনের একটা পোস্ট চলে আসতেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে। আর যদি ক্লায়েন্টের সাথে ওরকম ভাবে আমার ডিল চুক্তি থাকে তাহলে অবশ্যই করে দিতে হবে, বাট ওরকম ভাবে বলে নাই কোনো ক্লায়েন্ট যে তুমি আপলোডে পূর্বে এসিও করো, বাট আমাদের ওয়েবসাইটে। পার্সোনাল না, আমাদের পার্সোনাল যে ব্র্যান্ডিং এর যে নিশগুলো নিয়ে আমরা এখন কাজ করছি ওগুলোর জন্য বলতেছি স্পেসিফিক অর্গানিক ওয়েতে মানে হ্যাঁ, সবার। করলে ভালো, করলে ভালো তো। জি, ঠিক ma'am, আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, এখন ম্যাম আজকে হ্যাঁ আপু। অ্যাড ম্যানেজার থেকে যদি আমরা দেই তাহলে তো ফেসবুক ইনস্টা একসাথে পোস্ট হবে। হ্যাঁ, আর আর যদি আপনি চাইলে শুধু আলাদা ভাবেও দিতে পারবেন, জাস্ট শুধু একটাকে সিলেক্ট না করলে একটা সিঙ্গেল দেওয়া যাবে। শুধু হ্যাঁ ইনস্টা। হ্যাঁ, আর শুধু ইনস্টাগ্রাম দিলে, জি ম্যাম। শুধু ইনস্টাগ্রাম দিলে ওই যে ফেসবুকে মানে ফেসবুকটা ডিসিলেক্ট করে দিবেন, দেখাবেন না ফেসবুক। আপনাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম দুটো 3টা দেখাচ্ছিল না, জি ফেসবুকটা ডিসিলেক্ট করে দেবেন আর ইনস্টাগ্রামটা শুধু সিলেক্ট রাখবেন। ঠিক আছে, ওই অ্যাড ম্যানেজার থেকে। তাহলে ফেসবুকও অ্যাড ম্যানেজারে চলে, ইনস্টাগ্রামও অ্যাড ম্যানেজার। ইনস্টাগ্রামও অ্যাড ম্যানেজারে চলো, যেমন আমার প্রথম কাজ কিন্তু এটা ছিল। হ্যাঁ,
যে ইনস্টাগ্রামের প্রোফাইলের জন্য অ্যাড রান করতে হবে, আমাকে অ্যাক্সেস দিয়েছিল অনলি অ্যাড ম্যানেজারে, আমাকে অ্যাসাইন করেছিল এবং ওই শুধু ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে আমাকে অ্যাড চালাতে হয়েছিল, ফেসবুককে ইউজ না করে, ফেসবুকে ডিসিলেক্ট রেখে ওই অ্যাড ম্যানেজার থেকে কাজ করা হয়েছে। এরকম বিষয়গুলো তো কিন্তু আসলে একই প্ল্যাটফর্মে ওরা সব ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ তিনটা একসাথে রেখেছে, এই জন্য সুবিধা আপনাদের। আচ্ছা, তো আজকের টপিকে চলে যাই যে আসলে আমরা ফেসবুক ক্যাম্পেইনটা আমি গ্যাপে গ্যাপে কেন নিচ্ছি জানেন? যেন আপনারা প্র্যাকটিস করেন এই জিনিসগুলা, কারণ দেখা যাচ্ছে যে এই সেকশন গুলা আমরা যখন অন্য টপিকে চলে যাব তখন এগুলা কিন্তু আসলে ওইভাবে প্র্যাকটিস, যেহেতু এটা শোকেস করা কিছু নাই, প্র্যাকটিসটা হয় না। হ্যাঁ, যেহেতু আমাকে শোকেস করাতে হয় না, যেমন অন্যান্য গুলোকে আমাকে শোকেস করাতে হচ্ছে, প্রোফাইল দেখাতে হচ্ছে, কন্টেন্ট দেখাতে হচ্ছে, সামনে আরো অনেক বিষয় থাকবে, ওগুলো আমাকে শোকেস করতে হবে অ্যাসাইনমেন্টে। আর এগুলো যদি শোকেস করা হয় না, এগুলো প্র্যাকটিসটা আর পরবর্তীতে হয় না, যেন এই গ্যাপিং টাইম গুলোতে এগুলো প্র্যাকটিস করেন। দ্যাটস আমি গ্যাপে গ্যাপে রাখছি বিষয়গুলো। এবং ক্যাম্পেইন আমরা আরো কয়েকটা অবজেক্টিভের ক্যাম্পেইন সেট আপ দেখবো, ওগুলোতে দেখবেন আরো ডিফারেন্ট আরো কিছু পাবেন। কমনলি ম্যাক্সিমাম জিনিসই কমন পাবেন, ধরেন 60% মতনই কমন কমন পাবেন, বাকিটুকু আমরা নতুন নতুন কিছু জিনিস দেখবো। আচ্ছা, তো আজকে হচ্ছে আমি দেখাতে যাচ্ছি হচ্ছে ফাইবারের একটা ওভারভিউ ক্লাস নিতে চাচ্ছি। সো ফাইবারটা আমরা চিনি, তাই না? একটা ইন্টারন্যাশনালি যেসব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে এর মধ্যে টপ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস মধ্যে অন্যতম ফাইবার। তো ফাইবারের একটা ওভারভিউ ধারণা নেব, প্র্যাকটিক্যাল কোনো কাজ না, ওভারভিউ ধারণা নিলে কি হবে, এই যে বিষয়গুলো আমরা শিখছি এগুলো অন্যরা কিভাবে সার্ভ করছে সেখানে, এই জিনিসগুলো আমরা কি করতে পারবো, ওখান থেকে আমরা একটু রিসার্চ করে করে দেখতে পারবো যে আসলে আমি কতটুকু শিখলাম এবং এরা কতটুকু পরিধির মধ্যে আছে বা কি কি সার্ভ করছে বা এর মধ্যে কি কি আমি জানি না। ঠিক আছে, এই জিনিসগুলো রিসার্চ করার জন্য আমরা একটু ফাইবারে চলে যাব। তো ধরেন fiverr.com, কারো অ্যাকাউন্ট আছে? আচ্ছা রাখছিলাম। আচ্ছা, এখন থাকলে সমস্যা নাই, আর কারো যদি না থাকে তাহলে আপাতত অ্যাকাউন্ট খুলবেন না। কারণ এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে একজন ইউজার অনলি একবারই অ্যাকাউন্ট খুলতে পারবে লাইফে। হ্যাঁ, এবং তার আইডেন্টিটি ইউজ করে সে সেকেন্ড টাইম আর এখানে ইন করতে পারবে না, যদি রেস্ট্রিকশন হয়ে কোনোভাবে রেস্ট্রিক্টেড হয়ে যায় বা রেস্ট্রিকশন আসে কোনো কারণে, তাহলে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে এই ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোর ব্যাপারে। কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকের অ্যাকাউন্ট ব্যান হবে, রেস্ট্রিক্টেড হবে, নতুন করে আবার খুলে ফেলতে পারবেন, সমস্যা হবে না। বাট ফাইবারের ক্ষেত্রে যেটা হবে, আপনি আর সেকেন্ড টাইম এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো এখানে দেখেন সাইন ইন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সরি জয়েন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সাইন ইন থেকে আমাদের অ্যাকাউন্ট থাকলে আমরা অ্যাকাউন্টে জয়েন হতে বা ওপেন করতে পারি। তো আমরা এমন একটা ইমেল অ্যাড্রেস রাখবো যে ইমেলটা একদম সিক্রেট থাকবে, কোথায় ইউজ হবে না, সেটা দিয়ে আমরা এখানে সাইন আপ করবো। যে ইমেলটা কোথাও ভিজিবল আমি করাই নাই, ধরেন কোনো আপনার কল টু অ্যাকশন দিচ্ছেন না, এখানে কল টু অ্যাকশনে এই যে আপনি যে ইয়া দিয়েছেন, আপনাদের ফোন নাম্বার দিয়েছেন, এই যে মেল অ্যাড্রেস দিয়েছেন, তো আমাদের এরকম মেল অ্যাড্রেস থাকবে যেটা আমরা এরকম কোথাও শোকেস করাই নাই বা কোথাও ইউজ করি নাই, কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ারের থ্রুতে কারণে কোনোভাবে জায়গায় ইউজ হয় না, এরকম একটা মেল রাখবো, সেটাকে সিক্রেট রাখবো এবং 2 ফ্যাক্টর দ্বারা ভেরিফাই করিয়ে রাখবো। ঠিক আছে, যেন সিকিউর থাকে আমার অ্যাকাউন্টটা, কারণ অনেক সিকিউরিটি ইস্যু এখানে ক্রিয়েট হয়। তো এখন ফাইবারে মূলত কি কি ওয়েতে এখানে আমাদেরকে হায়ার করা হয় বা ক্লায়েন্টসরা কিভাবে হায়ার করে থাকে, দুটো ওয়ে। নাম্বার 1 হচ্ছে এই যেখানে সার্চ ওয়ে, সার্চ ওয়েটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মতন পারফর্ম করে। ধরেন আমার হচ্ছে আমার আমার প্রয়োজন হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এটা লোডিং এ আছে, হ্যাঁ এটা পেজটা এখনো লোডিং এ আছে, পেজটা একটু লোড হোক। আমি ইনস্টাগ্রাম লিখে আমি এন্টার দিচ্ছি না একটা জিনিস দেখানোর জন্য, 1 মিনিট। আমি আরেকটা কাজ আছে আমার, আরেকটা কাজ আছে, সেটা সেই পেজটা একটু ওপেন করে রাখছি, 1 মিনিট। ওই পেজটা লোডিং হতে থাকুক। আমার স্ক্রিন দেখা যায়? না ম্যাম। না ম্যাডাম, দেখা যায় না।
যাক, আপনাদের লাকটা ভালো, যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম এটা আমি দেখাতে পারবো। যেমন গত পরশুর আগের দিন, মানে গত উইকের ক্লাসে অন্য একটা ব্যাচের তাদেরকে দেখাইতে পারিনি এটা। সেটা কি বলতেছি, একটু দেখি। এটা এখনো লোডিং এ আছে পেজটা। লোড হলে এখানে কিছু জিনিস দেখতে পাবো, একটু লোড হোক। হ্যাঁ, একটা ওয়ে হচ্ছে এখানে সার্চ দিব, সার্চের থ্রুতে ক্লায়েন্টরা আমাদেরকে খোঁজে। আরেকটা ওয়ে হচ্ছে ক্লায়েন্টেরা এখানে ব্রিফ পাঠায়। ব্রিফস মানে কিছু আহ, আপনার প্রজেক্ট ডিটেলস ওরা দিয়ে রাখে প্রাইসিং সহ। এর সাথে যদি আমি কোনোটাতে আমার কাছে ভালো লাগে, আমার কাছে সুইটেবল মনে হয়, আমি এখান থেকে তাকে ডিরেক্ট মেসেজ করতে পারবো বা একটা রিকোয়েস্ট পাঠাতে পারবো। যেমন দেখেন, এইটা আসছে আমার 23 আওয়ার্স এগো, এইটা আসছে 1 ডে এগো, এইটা আসছে 1 ডে এগো, এটা 2 ডেজ এগো, এটা 2 ডেজ এগো। এবং গত সপ্তাহে দেখাচ্ছিল আমার লাস্ট ব্রিফ ছিল 1 মান্থ এগো। দ্যাটস ওয়াই আমি ওইখানে পুরোটা আমার ব্ল্যাঙ্ক ছিল, আমি দেখাতে পারি নাই। এই ব্রিফটা হচ্ছে যখন কিছু ক্লায়েন্ট আছে যে এরা এখানে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট পাঠায় কাজের জন্য, দেন এটাতে কারো কেউ ইন্টারেস্টেড থাকলে এখান থেকে রিপ্লাই করতে পারে, যেটা বললাম। কিন্তু এটা আবার লিমিটেড, ঠিক আছে? এটা আবার লিমিটেড, এটা যে সবার প্রোফাইলে যাবে তাও না, এবং খুবই কম নাম্বার অফ মানে ক্লায়েন্টেরা এইভাবে এখান থেকে হায়ার করে, খুব কম পার্সেন্টেজটা। তো এখানে একটু ভিউ ব্রিফে গেলে আপনি একটু ডিটেইলি দেখতে পাবেন। এই ক্লায়েন্টটা আসছে হচ্ছে অ্যাবাউট দ্য ক্লায়েন্টে গেলে দেখতে পাবেন নেদারল্যান্ডের ক্লায়েন্ট। সে 2020 সাল থেকে এখানে জয়েন আছে। সে এই যে এই পাকিস্তানি ক্লায়েন্ট সেলার দিয়ে, যে বাংলাদেশি সেলার দিয়ে কাজ করেছে, বাংলাদেশি সেলাররা পাকিস্তানি সেলার তাকে 5 স্টার দিয়েছে। এবং বর্তমান যে কাজটা সে চাচ্ছে, আই নিড হেল্প গ্রোয়িং মাই ইনস্টাগ্রাম প্রেজেন্স অ্যান্ড ফাইন্ডিং কাস্টমার্স ফর মাই বুক, এবং স্কোপ অফ ওয়ার্ক, গ্রো মাই ইনস্টাগ্রাম অডিয়েন্স অ্যান্ড এনগেজ ফলোয়ার, প্রমোট মাই ইবুক টু পটেনশিয়াল কাস্টমার্স। এর মানে কি কি করা লাগবে বলেন তো? মানে তার ইনস্টাগ্রাম অডিয়েন্সটাকে গ্রো করতে বলছে, মানে ফলোয়ার বাড়াইতে হবে, যে কাজটা ফলোয়ার আপনারা বাড়াইতে লাস্ট বলছে। ক্লাসে দেখেছেন। ফলোয়ার বাড়ানোর কাজটা করতে হবে, এবং প্রাইস হচ্ছে ফিক্সড হচ্ছে $200, মানে বাংলাদেশে অলমোস্ট হচ্ছে 22,000 টাকার কাছাকাছি। এবং এটা হায়ারিং ডিউরেশন 3 মাসের জন্য আপনাকে প্রায় 22,000 টাকা দেবে এরকম ইনস্টাগ্রামের জন্য। তাহলে এটা হচ্ছে এই যে ক্লায়েন্টের সাথে এখন ক্রিয়েট অফারে ক্লিক করলে ক্লায়েন্টের এখানে অফার চলে যাবে, অথবা আস্ক কোশ্চেনে দিলে ক্লায়েন্টের ইনবক্সে নিয়ে যাবে। তাকে কিছু আরো ডিটেইলি আমার আস্ক করতে হয়, লাইক আমি আস্ক করতে পারি যে তোমার অ্যাকাউন্টের এজ কত, তাই না? এজ কত, যে আসলে নতুন অ্যাকাউন্টে এই ফলোয়ার গ্রোয়িং অ্যাক্টিভিটি খুব কম করা যায়। পুরনো হলে আমি আর একটু শিওর থাকলাম বা একটু। আচ্ছা, এক মিনিট। এখানে কারো ওয়েবসাইট আছে ভাইয়া? বাপরা। ওকে, যেটা বলছিলাম যে এটা আমি অ্যাক্স করতে পারি, তোমার অ্যাকাউন্টের এজ কত, তারপরে হচ্ছে তার নিশটা বলে দিছে, বুক সেল করে, মানে একজন অথর সে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখান থেকে এই ইনফরমেশন গুলো আমরা পেলাম। তো এইটা একটা প্রসেস গেল। এইটাতে আশা করা খুব, মানে না আশা করাই ভালো যে ব্রিফ আসবে আমি ক্রিয়েট অফার পাঠাবো, এটা আসলে আশা করা কম ভালো আর কি। কারণ এটা খুব ব্রিফ খুবই কম আসে। এবং দেখেন 9 জন রেসপন্স করছে এটাতে, মানে অফার পাঠাইছে 9 জন এটা করতে আগ্রহী। কেউ কেউ ধরেন কাজ নাই, সে অফার এটা রেসপন্স করলো $100, যে আমি তোমাকে অফার পাঠালাম $100 করে দেবো। তখন দেখা যায় ক্লায়েন্ট আবার হায়ার করে ফেলে। আচ্ছা, এই পেজটা কেন এরকম ঘুরতে আছে? রিফ্রেশ দিত। ম্যাম, ক্লায়েন্টরা কি আগেই পেমেন্ট করে দেয় নাকি কাজ একবারে শেষ করার পর? এটা হচ্ছে যখন অর্ডারটা প্লেস করে, অর্ডারটা প্লেস হওয়ার পরে, ধরেন $200 অর্ডার, তো তো ওই ক্লায়েন্টের কার্ড থেকে টাকাটা ফাইবার কেটে রাখে, উইথ হচ্ছে সার্ভিস চার্জ সহ। ওদের থেকে একটা চার্জ কাটে কাস্টমার ক্লায়েন্টের কাছ থেকে, ফাইবার কেটে ফাইবারের পকেটে এটা রেখে দেয়। এবং আপনি কাজটা ডেলিভার যখন করবেন, ধরেন আপনার কাজ করতে 1 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, তাই না? তো 1 মাস থাকুক আর 6 মাসের প্রজেক্ট থাকুক, প্রজেক্ট যখন শেষ হলো, যখন কাজটা ডেলিভার করবেন, তারপরেও আরো 15 দিন পেন্ডিং এ রাখে ফাইবার টাকাটা। দেন 15 দিন পরে আপনার প্রোফাইলে অ্যাভেলেবেল হবে টু উইথড্র। অ্যাভেলেবেল হলে তখন আপনি উইথড্র করতে পারবেন। এছাড়া এটা পেন্ডিং এ তাদের এখানে থাকে, দেখা যাচ্ছে যে আপনার 1 মাসের প্রজেক্ট প্রায় 1.5 মাস পরে আপনি টাকাটা পাবেন, উইথড্র করতে পারবেন। তো এটা ফাইবারে একটা বিশাল একটা বিজনেস ওদের, যত বেশি সময় ওদের কাছে রাখতে পারে ওদেরই তো লাভ, তাই না?
আচ্ছা, ইনস্টাগ্রাম দেখেন, এই কিওয়ার্ডটা লেখার সাথে সাথে এখানে কি আসলো? ইনস্টাগ্রাম ম্যাম প্রমোশন এমন কখনো হয় যে মানে টাকাটা দেয় না বা এরকম? না, এরকমটা ধরেন টাকাটা দিবে না কেন? কে দিবে না, ফাইবার না ক্লায়েন্ট? ফাইবার ক্লায়েন্ট দুজনই। না, ফাইবার এটা করলে কি ফাইবার টিকে থাকতে পারতো? এত মানুষ লক্ষ কোটি টাকা এখানে ইনভেস্ট করছে বিজনেসের জন্য, আবার আমরা লক্ষ কোটি টাকা আর্ন করছি এখানে, তো আসলে এরকম ফ্রড হইলে কেমনে হইতো তাহলে? টাকাটা তো এটা- নেওয়ার দায়িত্ব এটার কোনো ওয়ে নাই তাদের। তাহলে। এরা তাহলে নাম্বার ওয়ান কখনোই হইতে পারতো না যদি এই মার্কেট প্লেস গুলো এরকম করতো। বাট অনেক ক্লায়েন্ট করতে পারে। ক্লায়েন্ট করতে পারে কিরকম? আপনি কাজটা করে দিলেন, তারপরে করে দেওয়ার পর অর্ডার ক্যান্সেল করলে আবার মানিটা রিটার্ন হয়ে তার অ্যাকাউন্টে চলে যায়। এবং সে যদি কোনো কারণে ক্যান্সেল করে, তখন আপনি আপনার কোনো ভুলের জন্য যদি ক্যান্সেল করে, যে আপনি যেভাবে চেয়েছে আপনি সেভাবে দেন নাই এবং তাকে স্যাটিসফাই করতে পারে না, সে ক্যান্সেল করে দিতেই পারে, যে না আমি এটা চেয়েছি এটা সে দিতে পারে নাই, বা ইন টাইমে দিতে পারে নাই, ক্যান্সেল করতেই পারে। আর যদি আপনার কোনো অপরাধ এখানে না থাকে বা আপনি ঠিক থাকেন, তারপরেও যদি কোনো ফ্রড পারসন হয়, এরকম করে থাকে, তখন ফাইবার সাপোর্টে কথা বললে তখন ও আবার আপনাকে আপনারটা আপনি পেয়ে যাবেন, তার কাছ থেকে আবার কেটে আপনাকে দিয়ে দিবে, যদি এটা প্রুফ গুলা দেখাইতে পারে। বাট এরকম হয়, অনেকেই বলে হয়, বাট আমার সাথে হয় না এই পর্যন্ত আল্লাহর মতে। কেন হয় নাই? কারণ হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট। যে আমরা যে কোনো প্রজেক্ট নেওয়ার আগে যদি ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেট করে কাজটা ফাইনালাইজ করি, তাহলে এরকম হওয়ার সম্ভাবনা নাই। কারণ ফ্রড পারসন কতজন থাকবে? হাজারে আপনার 1-2 জন থাকতে পারে, এবং হাজারে 1-2 জন সেলারের ভাগ্যে পড়তে পারে। ম্যাক্সিমামই ওরা আসে কাজ করাইতে এবং পজিটিভ মাইন্ডেড। সবাই কিন্তু পজিটিভ মাইন্ডেড, আসলে এরকম নেগেটিভ মাইন্ডের কোনো মানে ক্লায়েন্টের সাথে কাজ করা হচ্ছে মনে পড়ার মতন আমার মনে পড়ছে না। হ্যাঁ, আমার ওরকম মনে পড়ছে না। প্রায় 150+ ক্লায়েন্টের সাথে আমার কাজ করা হয়েছে, আরো প্রজেক্ট সংখ্যা আরো অনেক বেশি। তাহলে যেহেতু রিটার্নিং ক্লায়েন্ট আমার বেশি, তাহলে দেখেন 150 জন ক্লায়েন্ট কিন্তু কম না। তাহলে 150 জন পার্সনের সাথে যদি আমার পরিচয় থাকে, তাহলে এদের মধ্যে আসলে খারাপের সংখ্যা যদি সেরকম থাকতো, আসলে এরকম বলার মতন মনে পড়ছে না আমার আপাতত যে তাদের কথাটা আমি বা গল্পটা আমি বলবো। ইভেন আমার এমনও হয়েছে শুরুতে যে আমি তার কাজটা প্রয়োজন নাই, তারপরে সে আমাকে ফুল পেইড করে দিয়েছে। হ্যাঁ, এটা একদম শুরুর দিক দিয়ে সে আমাকে হায়ার $70 না $100 একটা কাজ ছিল। তো সেক্ষেত্রে তার প্রজেক্টটার প্রয়োজন হয় নাই, বাট আমি মানে 40% পর্যন্ত মতো কাজ করা হয়ে গেছিল। কিন্তু যেহেতু পুরো প্রজেক্টটা তারা ওটা কাজটার প্রয়োজন হয় নাই, মানে যেই পারপাসে সে হায়ার করেছিল, সে কিন্তু ফুল পে করে দিয়েছে। তো আসলে ওটা হইতেও পারে, কিন্তু আসলে যদি আপনি ঠিক থাকেন, আপনি যদি মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়ে থাকে ক্লায়েন্টের সাথে কোনোভাবে, কারণ যে কমিউনিকেশন গ্যাপ থাকে মারাত্মক, যেটা আমরা সেলাররা ম্যাক্সিমাম করি, যে আসলে আমরা ক্লারিফাই হয়ে নেই না সবগুলা বিষয় সম্পর্ক। তখন কি হয়? তখন এই ভুল বোঝাবুঝিগুলোর জন্য আপনি তার ইনস্ট্রাকশন ঠিক মতন বোঝেন নাই, এবং তার নিডস আপনি ফুলফিল করতে আসলে সক্ষমও না। সে যেরকম ডিমান্ড, তার ডিমান্ড ওয়াইজ আপনি পাচ্ছেন না। এই ক্ষেত্রে দেখা যায় এই ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এটা হয় না আসলে। আমি ওগুলো স্ট্র্যাটেজি গুলো আপনাদের বলবো, ওগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কোশ্চেন পরে, এখন কোশ্চেন নিব না, আমি যে লাইনে আছি সেগুলো দেখেন বা বোঝেন, দেন কোশ্চেন নিবো লাস্টে, কোশ্চেন গুলো নোট ডাউন রাখেন। তো ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পরে এখানে যে কিওয়ার্ড গুলো আসলো, তাই না? ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর, ইনস্টাগ্রাম রিল প্রমোশন, এগুলা কি? এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলা কেন দেখাচ্ছে? কারণ এই বিষয়গুলো নিয়ে ইনস্টাগ্রাম রিলেটেড মানুষজন এখানে কি করছে? সার্চ করছে। এই রিলেটেড বিষয়গুলো নিয়ে মানুষজন কি করছে? এখানে সার্চ করছে। তো আমি ইনস্টাগ্রাম প্রমোশনে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে বেশ কিছু ছবিযুক্ত কিছু ব্যানার দেখতে পাচ্ছেন, তাই না? এগুলোকে বলা হয় গিগ। এবং এখানে দেখেন এই যে নামটা যদি আপনি নিউ ট্যাবে ওপেন করেন, এটা হচ্ছে প্রোফাইলটা দেখতে পাবেন এই লোকের। এই যে এই লোকের প্রোফাইল, এই বিষয়গুলো প্রোফাইলে থাকে, এবং প্রোফাইলের নিচে এগুলো হচ্ছে গিগ বলা হয়। গিগ মানে তার সার্ভিস প্যাকেজ। এখন আপনি যে ধরনের সার্ভিস অফার করতে চান, সেই ধরনের সার্ভিস গুলো আলাদা আলাদা ভাবে গিগে প্যাকেজ আকারে এখানে সেল করতে পারবেন। তো এখন যখন এই ক্লায়েন্টটা আমাদের কাস্টমার যে আসলে ইনস্ট্যান্ট প্রমোশন, সরি ইনস্টাগ্রাম, আমি এটা পড়তেছি এটা আর বলতেছি এটা, ইনস্ট্যান্ট রেসপন্স, এটা নতুন আসছে ফিচারটা, একদম নিউ, মাত্র দেখলাম। হ্যাঁ, হয়তো বা আজকে মনে হয় এটা লঞ্চ হয়েছে, তো গতকালকে দেখি। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে ইনস্টাগ্রাম প্রমোশন লিগে সার্চ করে দেখেন 11,000+ রেজাল্ট দেখাচ্ছে, মানে 11,000+ মানুষ কাজ করতেছে এই সার্ভিসটা নিয়ে। এবং এখানে যারা ফার্স্ট পেজে আছে,
মূলত এদের ক্লায়েন্টদের নক পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং ক্লায়েন্টদের নক পাওয়া মানে আপনি যদি প্রপার ওয়েতে কমিউনিকেট করতে পারবেন, আপনি ক্লায়েন্টের কাজ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়, ঠিক আছে, হায়ারিং রেটটাও বেড়ে যায়। এবং যারা সেকেন্ড, থার্ড, ফোর্থ বা 10 নাম্বার পেজে যারা আছে, ক্লায়েন্টরা কি যাবে মনে হয় 2, 3, 4 পেজে? আমরা কি করি, আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ করি আমাদের সেকেন্ড, থার্ড পেজে কি যেতে হয়? যেতে হয় না। এবং আমাদের একটা বিশ্বাস থাকে যে প্রথমে যারা আছে এদের মনে হয়, ধরেন আমি টি শার্ট লেগে সার্চ করলাম, ফার্স্ট পেজে যেসব যারা টি শার্ট সেল করতেছে কি মনে হবে যে এদের গুলা মনে সব থেকে ভালো, এই জন্য গুগল এদের গুলা শুরুতে দেখিয়েছে, তাই না? এরকম মনে হয় না? এবং আমরা কি সেকেন্ড, থার্ড পেজে যাই আমার কাঙ্ক্ষিত কিওয়ার্ড রিলেটেড তথ্যগুলা পাওয়ার জন্য? বলেন, কেউ কি জান আপনারা? না না যাওয়া হয় না। তো আমাদের দেখা যাচ্ছে এখানে সেম, যে আসলে প্রথম পেজে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার হায়ারিং চান্সেস অনেক বেশি, ঠিক আছে। এবং এছাড়া আরো বেশ কিছু বিষয় আছে, যেমন 11,000-এর মধ্যে আমি কি প্রথম পেজে থাকবো এটা কোনো তো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। তো আসলে ফাইবার ঘুরিয়ে ফিরিয়ে সবাইকেই ফার্স্ট পেজে আনে, সাময়িক সময়ের জন্য হোক বা লং টার্ম সময়ের জন্য হোক, আসবেন আবার যাবেন। এবং পাশাপাশি আরো বেশ কিছু ফিল্টারিং অপশন আছে, এগুলো যদি আপনি ইউজ করেন তাহলেও দেখা যায় যে মানে ক্লায়েন্টেরা যদি ইউজ করে তাহলে আপনি এখানে ফার্স্টে চলে আসতে পারেন। যেমন সেলার ডিটেলস দিয়ে যদি কেউ সার্চ করে যে না আমি টপ নচ সার্ভিস আমার লাগবে, সো আমি টপ রেটেড সেলার যারা আছে তাদেরকে দিয়ে কাজ করাবো, তাহলে এটা সে ফিল্টার করতে পারে মানুষ মাত্র 40 জন। তারপরে আমি চাচ্ছি যে না আমার কাজটা খুবই সিলি টাস্ক, এবং আমার এই সিলি টাস্কটা যদি আমি লেভেল 1, লেভেল 2 টপ রেটেড দিয়ে দিয়ে করাই তাহলে তারা চার্জ বেশি করবে। এবং এদের তুলনায় যারা নিউ সেলার মানে নিউলি যারা জয়েন হয়েছে, এই যে 9,900, তারা নিউ সেলারদের কাজটা করালে এরা আমাকে কম টাকায় করে দেবে, তখন সে নিউ সেলারদের ফিল্টার করতে পারে। এবং সে চাচ্ছে যে রাইট নাও অনলাইনে যারা আছে দেখেন আরো কম, 1,100 জন মাত্র অনলাইনে আছে। মানে এই যে দেখেন গ্রিন মার্ক দেখছেন ছবির পাশে, এই যে এর কিন্তু গ্রিন মার্ক নাই, তার মানে একে এখন মেসেজ দিলে সে রিপ্লে করার সম্ভাবনা কম। আবার একে মেসেজ দিলে কি করতে পারে, এ রিপ্লে করার পসিবিলিটি বেশি। তাহলে অনলাইনে যারা আছে আমি তাদেরকে দেখতে চাই। তারপরে যারা হচ্ছে ধরেন বাংলাদেশে থাকে আমি তাদেরকে দেখতে চাচ্ছি নিউ সেলারদের মধ্যে, কারণ বাংলাদেশিদের কাজ ভালো অথবা বাংলাদেশের সার্ভিস রেট কম, তাদের কাজ করতে যাচ্ছি। কোন একটা রিজনে কিন্তু ফিল্টার করে, ফিল্টার মানুষ এমনি এমনি করে না, তাই না? তো এইভাবে যে ধরেন অ্যাপ্লাই করলে যেই যেই দিকগুলো এখানে দেখাবে, দেখেন 780টা দেখাচ্ছে। আচ্ছা একটা জিনিস এর মাঝে দেখেন একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে, তাই না? আমাকে বলতেছে কন্টিনিউ করতে হবে গুগল বা ইমেল বা ফেসবুক দিয়ে বা মেল দিয়ে। এটা স্কিপ করবেন সাইডে ক্লিক করে, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা ছাড়াও আমি কিন্তু এই যে রিসার্চ গুলো করতে পারবো, এমন না যে সেটাতে আপনাকে ক্লিক করে ওটা ওপেন করে দেন আপনাকে এই কাজগুলো দেখতে হবে, না তা না বিষয়টা। আপনি এটা ইগনোর করে যাবেন পাশে ক্লিক করে, আদারওয়াইজ কিন্তু অ্যাকাউন্ট সাইন আপ হয়ে যাবে, মানে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার অ্যাকাউন্ট সাইন আপ হয়ে আছে। তাহলে দেখেন এই যে গিগ গুলা দেখছেন এগুলা কি ফার্স্ট পেজে ছিল? এদের চেহারাগুলো একটু দেখেন তো, ফার্স্ট পেজে কি ছিল এরকম? না ম্যাডাম ছিল না। এগুলো কিন্তু ছিল না। তাহলে এটা না জানি কত দূরে আছিল, বাট নিউ সেলার আর অনলাইন নাও এটা ফিল্টার করাতে চলে আসছে। তাহলে অনেক দূরের এরাও শুরুতে চলে আসতে পারে স্পেসিফিক কিছু ফিল্টারিং এ। তারপর দেখেন এখানে বলতেছে ইনস্ট্যান্ট রেসপন্স, নতুন একটা ফিল্টার যোগ হয়েছে, মানে মেসেজ দেওয়ার সাথে সাথে যে ইনস্ট্যান্টলি রেসপন্স করে। যেমন আমি নিউ সেলার বাদ দিচ্ছি, ওভারঅল সেলারের মধ্যে ইনস্ট্যান্ট রেসপন্সে 8 জন আসছে, মারাত্মক ব্যাপার, মারাত্মক পাওয়ারফুল একটা টুল। তার মানে কত দ্রুত ক্লায়েন্টকে রেসপন্স করতে হবে, বুঝতে পারছেন? মানে ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার সাথে সাথে যারা হচ্ছে রেসপন্স করে, খুব ফাস্ট যারা রেসপন্স করে এদেরকে দেখাইছে। তাহলে দেখেন কোথায় ছিল 11,000, এবং আমি অনলাইনটা বাদ দিয়ে দেই তাহলে দেখেন আরেকটু বাড়বে হয়তো। যে ওভারঅলে 11,000-এর মধ্যে মাত্র 44টা রেজাল্ট, চিন্তা করছেন? তাহলে আপনি যদি দ্রুত রেসপন্স করতে পারেন তাহলে আপনি যদি অনেক দূরের পেজও থাকেন আপনার এখানে চলে আসাটা কঠিন কিছু হবে না। দারুণ ফিচার দিয়েছে। তাহলে ইনস্টাগ্রাম প্রমোশনে 11,000 থেকে 44টা রেজাল্ট চলে আসছে ইনস্ট্যান্ট রেসপন্স। ভালো করছে এটা দিয়ে, ঠিক আছে, নতুনদের জন্য ভালো। তো এর গেল বিষয়। তো এখন এখানে প্রথম পেজে আসতে হলে আমাদের কি কি কাজ করতে হবে, কি কি নিয়ম মেনে আমরা চলবো, কিভাবে প্রোফাইল গুলো সাজাবো, এগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে আমি এই যে একটা প্রোফাইল ওপেন করেছি, দেখেন এখানে টপ রেটেড একটা সেলারের অ্যাকাউন্ট। তো আমাদেরকে মূলত হচ্ছে ফার্স্ট পেজে যারা আছে আমরা যেই বিষয় নিয়ে কাজ করতে চাই ওই বিষয়ে ফার্স্ট পেজে যারা কাজ করতেছে আমরা সবাইকে দেখব, এবং এখানে সকল লেভেল ওয়াইজ দেখবো, শুধু সবাইকে
সবার মধ্যে শুধু টপ রেটেড দেখবো এরকম না, লেভেল 2 যারা আছে দেখেন প্রোফাইলের পাশে লেখা আছে টপ রেটেড অ্যাকাউন্ট ওপেন করবেন, তারপর লেভেল 1। আচ্ছা লেভেল মার্কিংটা একটু দেখায় দেবো। লেভেলের মার্কিংটা একটু আমরা যদি দেখি, ধরেন আসলে কি করলে কোন লেভেলে যেতে পারে, মানে লেভেল সিস্টেমটা কিভাবে কাজ করে। লেভেল সিস্টেমটা কাজ করে, আপনি যখন নিউ হিসেবে জয়েন করবেন আপনি নিউ সেলার থাকবেন এবং আপনার প্রোফাইলের পাশে কোনো লেভেল লেখা থাকবে না। যেমন এই যে এইটা কোনো কিছু লেখা আছে এখানে নিউ সেলারশিপ, তারপরে দেখেন এখানে কিছু লেখা আছে, কোনো লেভেল বেজ আছে নাই, এবং ভিতরে গেলে তার প্রোফাইলও লেভেল বেজ দেখবেন না, তার মানে এরা নিউ সেলার। এবং আপনি কাজ করার পরে যখন 5টা অর্ডার কমপ্লিট করবেন 3টা ক্লায়েন্ট থেকে, এবং এই 5টা অর্ডারের মূল্য থাকবে $400, এবং এই যে আপনাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিল তারপর আপনি যে রেসপন্স করলেন, এই রেসপন্সের একটা অ্যাভারেজ রেট যদি 80% থাকে, এবং এই যে কাজ করলেন এই কাজে ক্লায়েন্টদের রিভিউ যদি 4.4 প্লাস থাকে, এবং এই সবকিছুর উপর ভিত্তি করে একটা সাকসেস স্কোর দেওয়া হয় 10 এর মধ্যে, এটা যদি 5 প্লাস থাকে তাহলে লেভেল 1 বেস পেয়ে যাবেন। প্রত্যেক মাসে 15 তারিখে ব্যাচ দেওয়া হয়। দেন লেভেল 2টাও খুব বেশি না, $2000 আর্ন করবেন 10টা ইউনিক ক্লায়েন্ট থেকে 20টা অর্ডারে 90%, মানে সবগুলা ইমপ্রুভ করা হচ্ছে, তাই না? মানে অবশ্য আপনি উপরের দিকে যাচ্ছেন মানে আপনার এই কোয়ালিটি গুলো ইমপ্রুভ করতে হবে, রেটিং রেট গুলো করবেন, তারপর লেভেল 2 পাবেন। এন্ড দেন হচ্ছে টপ রেটেড, এই 3টাই লেভেল এখানে। দেন টপ রেটেড হচ্ছে $10,000 আর্নিং, 20টা ক্লায়েন্ট, 40টা অর্ডার, 90% রেসপন্স রেট, 4.7 স্টার রেটিং এন্ড টপ সাকসেস স্কোর 9+ থাকা লাগবে। তাহলে কি আপনি টপ রেটেড এর জন্য মনোনীত হবেন, বাট টপ রেটেডটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এরকম না। এগুলো যেমন হচ্ছে আপনার এই ক্রাইটেরিয়া গুলো মিট করলে লেভেল 1 আর 2 তে আপনি ইজিলি নেক্সট মাসের 15 তারিখে এটা লেভেল বেসটা পেয়ে যাবেন। বাট টপ রেটেড এর জন্য আসলে মানে পাওয়াটা এখানে সোনার হরিণী বলা চলছে। তো এখানে বলতে গেলে হচ্ছে টপ রেটেডটা ফাইবারে সোনার হরিণ। যেমন আপনি আপওয়ার্কে যদি কাজ করেন আপনার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মিট করলে কিন্তু আপনি ব্যাচ পেয়ে যাবেন, কিন্তু এখানে আসলে পেন্ডিং অবস্থায় রাখে। যেমন হচ্ছে আমি 2021-এর লাস্টের দিক দিয়ে টপ রেটেড মনোনীত হয়েছিলাম বা নমিনেটেড হয়েছিলাম, তখন টপ রেটেড এর আর্নিং ক্রাইটেরিয়া কত ছিল, মানে অনেক আগে থেকে কেউ আছেন যে রিসার্চ করেন বিষয়গুলো? বর্তমানে কিন্তু আমি লেভেল 2 সেলার, ঠিক আছে। এখন 2021-এ আমি টপ রেটেড এর জন্য নমিনেশন পেয়েছি, মানে ক্রাইটেরিয়া ফিল আপ করেছি, এবং বর্তমানে সাকসেস স্কোর কত 10, 9 ছিল, বাট গত 6 মাস যাবত টপ মানে সাকসেস স্কোর 10-এ আছে। তারপরে কিন্তু দিচ্ছে না ব্যাস, কারণ এখানে আরো অনেক হিডেন ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন হচ্ছে ওদের ফোরাম সাইট গুলোতে এনগেজ থাকা, আরো বেশ কিছু থাকে যে আসলে ওই এনগেজমেন্ট গুলোতে যদি না করতে পারি আমরা, তো আরো বেশ কিছু বিষয় থাকে, এবং ম্যানুয়ালি রিভিউ করে ওরা, ইনবক্স রিভিউ করে দেন দেয়। এবং যে ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি কিছু স্পেসিফিক ক্যাটাগরি আছে, এগুলোতে আসলে কম্পিটিশন অনেক বেশি, আসলে পর্যায়ক্রমে হয়তো বা দিবে এক সময়। তো এইটার ক্রাইটেরিয়া, অ্যামাউন্টের ক্রাইটেরিয়া কত ছিল, কেউ কি অনুমান আছে যে কত লাগতো টপ রেটেড হতে তখন? না ম্যাম। 2021-এ 2021-এ কত লাগতো তখন? $20,000 আর্নিং থাকা লাগতো টপ রেটেড এর। টপ রেটেড এর জন্য আপনি নমিনেটেড হতে পারবেন, $20,000 আর্ন থাকে। তো ওইটা 21-এই ফিল আপ হয়ে গিয়েছিল, লাস্টের দিকে হয়তো বা হবে, কিন্তু ব্যাচ কিন্তু এখন পর্যন্ত পাই নাই, এবং জীবনে পাবো কিনা আদৌ এটা আসলে বলা যাচ্ছে না আসলে পাবো কি। তো এই হচ্ছে লেভেল ক্রাইটেরিয়া। তো দেখবেন যে অনেক লেভেল 2 প্রোফাইলে অনেক অনেক অসংখ্য রিভিউ, হ্যাঁ অসংখ্য রিভিউজ আছে, তারপরেও লেভেল 2, কারণ ওই তাই না। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে আমরা লেভেল 1 এর অ্যাকাউন্ট এখানে 4-5টা প্রোফাইল আপনি ওপেন করবেন, নিউ সেলারের ওপেন করবেন, সবার গুলো একটু ওপেন করে একটু রিসার্চ করবে। এখন যে বিষয়গুলো বলবো এই সবগুলা বিষয় আমরা রিসার্চ করব সবার অ্যাকাউন্ট থেকে। তো প্রথমত একটা প্রোফাইল পিকচার লাগবে, যেটা হচ্ছে প্রফেশনাল লুক থাকা লাগবে প্রোফাইল পিকচারে, যেটা হ্যাপি অ্যান্ড স্মাইলিং ফেস, লাইক আপনার এই লোকটা যেরকম ভাবে আছে। এক সাইডের পিক দিবেন না, কোনো স্টাইলিশ ফটো না,
হ্যাঁ, লাইক আপনার সেলফি টাইপ ফটো না, এরকম একটা প্রফেশনাল পিকচার দেওয়ার চেষ্টা করবেন, যেটা হচ্ছে আপনার ফর্মাল ড্রেস, নট কোনো ক্যাজুয়াল টাইপ দিতে পারেন, বাট আসলে ফর্মাল টাইপ দিলে এটা আসলে বেশি মোর প্রফেশনাল দেখায়, যেহেতু এটা আপনার কাজের ক্ষেত্র। সো আপনি আপনার অফিসে আপনার কেমন ড্রেস আপে যান বা কেমন একটা লুক ক্রিয়েট করে আপনি যান, সেই লুকটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনাকে ছবি দেখে কিন্তু আসলে ক্লায়েন্টদের আসলে যে বিষয়টা হয় যে আসলে একজন পার্সন যার সাথে আমি কাজ করব, তো আপনার অ্যাট এ গ্লেন্স আপনাকে দেখে তার মাথায় কিন্তু সেকেন্ডের মধ্যে অনেক পজিটিভ নেগেটিভ থিঙ্কিং চলে আসতে পারে। যেমন এই ছবিটা দেখে মনে হচ্ছে না লোকটা খুব হয়তো বা প্রফেশনাল দেখে মনে হচ্ছে। তারপর আমি আরো কিছু ওপেন করি, আরো কিছু আমি প্রোফাইল পিকচার ওপেন করি। যেমন সে দেখেন পিছনে কিন্তু একটা দৃশ্য টাইপ ছবি দিয়েছে, সেও কিন্তু কাজ করতেছে, 28টা রিভিউ আছে। তো এটা কিন্তু আসলে আমরা এরকম করব না যে সেলফি তুললাম কোথাও, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে বা চোখে ঢেকে রেখেছি, এটা কোনো মডেলিং সাইট না, তাই না? আমি যেখানে মডেলিং করবো, মডেলিং টাইপ এরকম পিকচার দিব, এরকম না বিষয়গুলো। তো আমরা চেষ্টা করবো হ্যাপি অ্যান্ড স্মাইলিং ফেস থাকবে, যেটা একটা প্রফেশনাল লুক ক্রিয়েট করবে। এই যে সমুদ্রের পাড়ে এই ধরনের চলবে না, এগুলো আমরা দিব না। তারপরেও দেখবেন এদের অনেকে প্রোফাইলে কাজ আছে, বলবেন ওরাও তো কাজ করতেছে এবং কাজ পেন্ডিং আছে, হ্যাঁ থাকবে, বাট আমরা দেখবো কি সর্বোচ্চ ভালো যেটা বা যেটা আপনার যে নিয়মগুলো মেনটেন করে চললে যে আসলে আপনি একজন প্রফেশনাল মার্কেটার হিসেবে এখানে আপনাকে কাউন্ট করা হবে, সেই বিষয়গুলো দেখবো। আচ্ছা, এটা এআই টাইপ ছবি দিয়েছে, বাট এগুলো অলওয়েজ না করে ফাইবার থেকে দিতে। এই ধরনের ছবি, প্রোফাইল পিকচার এগুলো থাকলে কখনো এই ধরনের কাজ করবে ঠিকই, কিন্তু এরা জীবনেও টপ রেটেড ব্যাচ পাবে না, এরা জীবনেও টপ রেটেড ব্যাচ পাবে না। হ্যাঁ, প্রোফাইলে আসলে প্রফেশনালিজমের অনেক বিষয় আছে, এবং যারা ছবি দিতে না চায় আমরা এই যে এরকম ভাবে আমরা লোগো দিতে পারবো। ছবি দিতে যারা না চায় তারা কিন্তু এই যে এরকম লোগো দেওয়া যায়, এই যে কাজ করতেছে, কাজ আছে। কিন্তু যেটা হয় বিষয়টা, ধরেন যে আসলে যেটা বললাম যে আসলে পিকচারটা অনেক কিছু বলে। এমনও ক্লায়েন্ট আছে যার সাথে আপনার জীবনেও কি হবে না, আপনার সাথে আহ, আহ, সরাসরি লাইভে কথা হবে না, বাট মানে সরাসরি লাইভে বলতে আপনার কোনো জুম মিটিং বা কোন ধরনের মিটিং ক্রিয়েট হবে না, আপনি চ্যাটিং এর থ্রুতে তার সাথে দেখা যাচ্ছে লং টাইম কাজ করা লাগতেছে। তো সেক্ষেত্রে আসলে এখানে একটা ট্রাস্টের বিষয় থাকে। তো আসলে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার থাকলে এই ধরনের কোনো ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয় না, ঠিক আছে? প্রফেশনাল লুকের একটা পিকচার প্রয়োজনে আপনি স্টুডিওতে যেয়ে তুলে নেবেন। তারপর আপনার নাম থাকবে, একটা ইউজার নেম থাকবে। ইউজার নেমে আমি অবশ্যই অলওয়েজ রেকমেন্ড করি যে আপনাদের নিজেদের নামগুলো রাখবেন। অনেকে রিসার্চ করবেন, দেখবেন অনেকে ইউজার নেমে কি দিবে, যে দেখেন এসইও কিওয়ার্ড দিয়ে রাখছে একটা, দেখছেন লাইলা এসইও। তো আসলে কিওয়ার্ড দেয়া যায়, বাট আমি অলওয়েজ প্রিফার করি যে আসলে নিজের নামটা রাখার এবং নাম্বারটা ইউজ করার জন্য খায়রুল 2020, ঠিক আছে? নিজের নামটা খায়রুল রাখছে, বাট ইসলামটা অ্যাড করলে হয়তো বা পেতেও পারতো, অথবা পাই নাই হয়তো বা, এই কারণে শুধু 20 দিচ্ছে। তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমার যে রেকমেন্ডেশন গুলো থাকে ইউজার নাম পিকিং এর ক্ষেত্রে, যে নাম্বার অ্যাভয়েড করবেন, স্পেশাল ক্যারেক্টার গুলা মানে এই যে আন্ডারস্কোর, @, এই এই জিনিসগুলো মানে আহ এই স্পেশাল ক্যারেক্টার গুলো অ্যাভয়েড করবেন, এবং এইটার কিওয়ার্ডটা ইউজার নেমে না থাকলেও হয় বা দিতেও পারেন, ঠিক আছে? বাট প্রফেশনাল লুক ক্রিয়েট করে না। ওকে, দেন হচ্ছে একটা ট্যাগলাইনে বলছে সে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এক্সপার্ট। সে কি সোশ্যাল মিডিয়া একজন ম্যানেজার প্লাস হচ্ছে ইনস্টাগ্রামের অর্গানিক গ্রোথ নিয়ে সে কাজ করে। অন্যরা কি বলছে, এই যে ইনি কিছু বলেই নাই, ইনি বলতেছে হেল্পিং আর্টিস্ট গ্রো। আচ্ছা, আর্টিস্টদের যে শপিফাই ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছে। তারপর সে বলতেছে 4 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, এটা সে বলতেছে। আরেকজন এ কিছুই লেখা নাই। হ্যাঁ, তো এইভাবে আমরা অন্যদের গুলো দেখাবো। এ বলতেছে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। সহজ সরল কথা। তো এখন কয়েকজনের কথা আমরা বুঝলাম। এখন আমি এখানে কি লিখবো, এটা ভাবনা করেন আপনার ভালো লাগছে কপি করে নিয়ে বসায় দেবেন না। একটা সিঙ্গেল লাইনও এখানে কারো কাছ থেকে কপি করা যাবে না। যদি কপি করেন তারটা কিছু হবে না, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, আপনাকে ব্যান করে দেবে, তার কিছু হবে না, ঠিক আছে? এখন বিষয়টা যেটা বলছি যে আসলে এই ট্যাগলাইনের ক্ষেত্রে আমরা হেল্প নিতে পারি এআই, তাই না? যে আমার কি ধরনের ট্যাগলাইন প্রয়োজন, দেখি আমার প্রম্পট রেডি থাকার কথা। একটু 1 মিনিট দেখি, দাঁড়ান দেখি এগুলোর প্রম্পট দেয়া আছে কিনা ট্যাগলাইনে। আচ্ছা, এগুলো গিগ ক্রিয়েটের প্রম্পট, গিগ ডেসক্রিপশনের, প্রোফাইল ডেসক্রিপশন। আচ্ছা, তো এই ট্যাগলাইন জেনারেট করার প্রম্পট কি হতে পারে আমাকে বলেন তো একটু, আমি একটু রাইট করি আপনাদের কথা শুনে। বলেন, কে বলবেন?
বলেন। আমি তাকে বলতেছি রাইট আ ফাইবার প্রোফাইল ট্যাগলাইন লিখতে বললাম, এখন কি হবে ইনস্ট্রাকশনস গুলা বলেন। এটা আমি নেব ইয়া থেকে, চ্যাটজিপিটি থেকে। আমি তাকে বললাম ফাইবার প্রোফাইলের ট্যাগলাইন লেখো, ট্যাগলাইন লেখো। ট্যাগলাইন গুলো যে চাচ্ছি, কিন্তু কিসের উপর ট্যাগলাইন হবে বলেন, সে বিষয়বস্তুগুলো দিতে হবে না? জি ম্যাডাম। বলেন from কি হবে? ইনস্টাগ্রাম, ফেসবুক। ইনস্টাগ্রাম ফেসবুক দিলে বুঝবে শুধু? বলেন। এখানে আমি কি করব এটা আগে বলতে হবে। আপনি কেন আসছেন ফাইবারে এটা আগে বলতে হবে। I will work. আই উইল প্রোভাইড Right. ডিজিটাল, কি প্রোভাইড করবো আমরা? ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সার্ভিস। সার্ভিস গুলা আমি প্রোভাইড করব, এবং বেসড অন কিসের উপর? ধরেন আমি মেইনলি আমার প্রোফাইল সবগুলো গিক থাকবে সোশিয়াল মিডিয়া, ধরেন মার্কেটিং এন্ড হচ্ছে আমি দিলাম হচ্ছে অন পেজ এসইও। তখন আমি যদি ক্লিয়ার ইনস্ট্রাকশন না দেই তাহলে কি বুঝবে ফাইবার বা সরি চ্যাটজিপিটি? ট্যাগ লাইন। তো এখন ট্যাগ লাইনের জন্য আমার কি লাগবে, যে আসলে আমার ফাইবার প্রোফাইলের জন্য ট্যাগ লাইন লাগবে, কিন্তু আমি কি করি এটা যদি তাকে বোঝায় না বলতে পারি, সে আমাকে ট্যাগ লাইন কোথা থেকে দেবে বলেন? অনেকগুলো দিবে, দেখবেন এখানে ট্যাগ লাইন্স দিয়েছে, অনেকগুলো দেবে। দেখেন গ্রো ইউর ব্র্যান্ড উইথ স্মার্ট এসইও সোশ্যাল মিডিয়া, মানে দারুন। তাহলে আমি প্রফেশনাল মার্কেটার, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি অমুক, আমি তমুক, এগুলা বলার দিন শেষ। এখন ওই যে প্রোফাইলের টাইটেল বললাম না, যে টাইটেল ইমপ্রুভ করতে হবে, আমাদের সার্ভিস এই, আমাদের সার্ভিস ওই, এভাবে আমরা বলবো না। আমরা একটু পাওয়ারফুল ওয়েতে বলার চেষ্টা করব। এক মিনিট। তো দেখেন আর কি কি আছে। এই যে এসইও অপটিমাইজড কন্টেন্ট এন্ড সোশ্যাল মিডিয়া গ্রোথ এক্সপার্ট, এটা রাখতে পারি। রাখলে এগুলোতে কিন্তু কিওয়ার্ড আসছে, দেখেন এটা কিন্তু একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে, যেটা আপনার প্রোফাইলের আসলে আমরা যখন ওয়েবসাইটের জন্য এসইওটা শিখবো তখন দেখতে পারবেন যে ওই এসইওর সবকিছুই কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। এবং আপনার প্রত্যেকটা সেকশনে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলেছে না যে প্রত্যেকটা সেকশনের এসইওর পার্টগুলা আলাদা আলাদা ভাবে একত্রিত হয়ে কিন্তু আপনার প্রোফাইলটাকে বুস্ট করে। ঠিক তেমন এখানেও এই ট্যাগলাইন, যে এইটাও একটা এসইও ইমপ্লিমেন্ট করার একটা জায়গা, যেটা কি কিওয়ার্ডের মাধ্যমে। এই যে কিওয়ার্ড গুলো ইউজ করবো আমরা এখানে, তাহলেই তো দেখা যাচ্ছে যে আপনার ওইটা এসইও তে হেল্প করবে, তাই না? এসইওটা নট অনলি যে একটা নির্দিষ্ট জায়গায় ইমপ্লিমেন্ট করাতে আমাদের টোটাল গ্রোথটা চলে আসে, এটা যতগুলো সেকশন পাবো আমার কন্টেন্ট দেওয়া, সেটা টেক্সট কন্টেন্ট হোক, ইমেজ কন্টেন্ট হোক, সবগুলো যদি আমি অপটিমাইজ করি, অপটিমাইজ মানে আমার কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু আমি কি করতে পারবো, আমার প্রোফাইলটাকে বুস্ট করতে পারবো বা এসইও অপটিমাইজড হবে, সেটা ফাইবারের প্রোফাইল হোক, সোশ্যাল মিডিয়া প্রোফাইল হোক। তো এখান থেকে আমরা আইডিয়া নিতে পারবো না, কারো কাছ থেকে কপি করতে হবে। দেখেন দারুণ দারুণ কথা বলা আছে, কিন্তু এখান থেকে দেখে নেন, বা আপনার ভালো লাগছে না, আপনি অন্যভাবে চান, আপনি ক্যারেক্টার লিমিট অ্যাড করে দেন, তুমি এত ওয়ার্ডের মধ্যে লেখো বা এত ক্যারেক্টার্স এর মধ্যে লেখো, এগুলো অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা দেন গেল হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে সেম আপনি কি চান সেটা বলতে হবে। যেমন আমি যদি চলে যাই ডেসক্রিপশনের প্রম্পটে, প্রোফাইল ডেসক্রিপশন, দেখেন এটা হচ্ছে প্রম্পট। যেমন আমি বলেছি আই এম ফারজানা, আমার নামটা কেন বললাম, কারণ ডেসক্রিপশনে যেন আমার নামটা মেনশন রাখি। হ্যাঁ, অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি প্রোভাইড করি, কিন্তু এখানে আমি মূলত প্রোভাইড করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসেস। এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়াতে অসংখ্য প্রোফাইল আছে, তাই না? তো এর মধ্যে আমি বলে দিলাম ইনক্লুডিং ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলা সার্ভিস প্রোভাইড করি। আই অলসো অফার, কি অফার করি, এসইও সার্ভিস ফর ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে এসইও সার্ভিস প্রোভাইড করি, এবং এসইও সার্ভিসের মধ্যে কি কি করি সেই বিষয়গুলো এখানে লিখেছি, কিওয়ার্ড রিসার্চ, এই হ্যান ত্যান এগুলো লিখলাম। তো তখন দেন তাকে বললাম রাইট আ ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন 700 ক্যারেক্টার্স এর মধ্যে, বাট ক্যারেক্টার না বললেও বুঝবে, চ্যাটজিপিটি জানে আসলে কতটুকু ক্যারেক্টার প্রয়োজন হয়।
তো এতটুকু ইনফরমেশন যদি দেই তাহলে কিন্তু এইটা সে একটা ইন জেনারেল একটা ডেসক্রিপশন সে তৈরি করে দিবে। বাট ডেসক্রিপশনে আসলে আর কি কি ইনফো অ্যাড করা যেতে পারে সেইটা কি আপনাকে রিসার্চ করা উচিত না, বা আপনার ব্রেনস্টর্মিং করা উচিত না? কি মনে করেন? এটা তো একটা কমন কথা। এই যে প্রম্পটটা, এটা কমন প্রম্পট যে আসলে আমি কে, কি সার্ভিস প্রোভাইড করি, আমি জাস্ট এতটুকুই বলেছি, আমি এর বাইরে কিন্তু কিছু বলি না এখানে। এবং এটা একটা ইন জেনারেল একটা ডেসক্রিপশন সে আমাকে দিয়ে দিল। বাট এটাকে আমি আর একটু বুস্ট করবো কিভাবে, কি অ্যাড করতে পারি? তখন ওই যে অন্যদের গুলা দেখবো। যেমন এই লোকে বলছে যে কয়টা প্রোফাইল অর্গানিক্যালি গ্রো করছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি কি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে, এগুলো অনেক অন্যের গুলা দেখলে আপনি আইডিয়া পাবেন। দেন আইডিয়া থেকে এই যে এটা লেখা, এই জিনিসগুলো আমি অ্যাড করছি, যেটা ফাইবারের ক্লাসে বললাম না গত সপ্তাহে হচ্ছে, তখন এই যে এই জিনিসটা অ্যাড করছি, যে ওইটা ইন জেনারেল হলো। দেন অন্যদের প্রোফাইল থেকে এটা দেখেছি যে এখানে মেনশন করবো আমার এক্সপিরিয়েন্স আছে 5 ইয়ার্স এর, অথবা এবং হচ্ছে 500+ প্রজেক্ট ডান করেছি, এবং আমি বলছি মেনশন করো যে আমি প্রোভাইড করি অর্গানিক এবং পেইড মার্কেটিং বোথ, মানে দুটাই, মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আর এসইওর ক্ষেত্রে অর্গানিক এবং পেইড দুটো মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। তো এই যে তথ্যগুলা দিলাম, তাহলে আমার সার্ভিস সম্পর্কে সে কি একটা ইন ডেপথ ধারণা পেয়েছে না? বলেন, আমার সার্ভিস সম্পর্কে কি ইন ডেপথ ধারণা পেল না এই এক্সট্রা তথ্যগুলো দেয়াতে? বাট এগুলা কি সে বলতে পারতো চ্যাট জিপিটি যদি আমি এগুলো না দিতাম? বলেন, এগুলো কি সে বলতে পারতো? চ্যাট জিপিটি কখনোই পারতো না যদি না আমি তাকে এই তথ্যগুলো দিতাম যে আমি অর্গানিক এবং পেইড মার্কেটিং দুটোই সার্ভিস প্রোভাইড করি। দেখেন এখানে কিন্তু সে বলবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে বোথ, দেখছেন, বোথ অর্গানিক এন্ড পেইড স্ট্র্যাটেজিস দুটোই করি। দেন এই যে এক্সপিরিয়েন্স দিয়েছে, দেখেন নামটা দিয়েছে আমি যেভাবে চেয়েছিলাম। দেন দেখেন এখানে আমার আরো কিওয়ার্ড গুলো চলে আসছে, অন পেজ এসইও, তাই না, টেকনিক্যাল অপটিমাইজেশন, এগুলো কিন্তু কিওয়ার্ড গুলো চলে আসছে ডেসক্রিপশনে, মানে এটা এসইও অপটিমাইজ হয়েছে, ঠিক আছে? তো দেখেন দারুণ দারুণ ইয়াগুলো সে নিজে কিন্তু জেনারেট করে দিবে আমাকে। আমার এই টোনটা পছন্দ হলো না বা আরো কিছু অ্যাড করতেছে, সেটা আমি অ্যাড করতে পারি বা প্লাস মাইনাস করতে পারবো। তাহলে এটা জেনারেট করাটা খুব কঠিন হবে না। বাট আসলে আপনি যে এটার থ্রুতে কি দেখাবেন সেটা হচ্ছে মেইন থিং, সেটা আপনাকে বোঝা লাগবে যে আমি এই ডেসক্রিপশনের থ্রুতে আসলে আমার কি দেখাবো, কতটুকু দেখাবো, কোন কোন বিষয়গুলো আমার হাইলাইট করা উচিত, এইটা আপনাকে বুঝতে হবে। এটা আপনি না বুঝলে কিন্তু হবে না। ওকে, দেন দেখেন এখানে স্কিল দেওয়ার অপশন আছে। স্কিল কিছুটা শুধু সার্চ করবেন, সার্চ করে করে আপনার রিলেটেড স্কিল গুলো এখানে অ্যাড করতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্কিল গুলো যে সার্চ করে করে অ্যাড করে দেওয়া যায়, রিলেভেন্ট স্কিল গুলাই অবশ্যই দিতে হবে। দেন হচ্ছে এখানে তার সার্টিফিকেশন গুলো দেওয়া আছে, কোথায় কোথায় সে হচ্ছে সার্টিফিকেট নিয়েছে, আপনারা এই শিরোনামটা অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। সেলার স্পিক্স, দেখুন সে ইংলিশটা দিতে হবে মাস্ট ফ্লুয়েন্ট, এবং হচ্ছে বেঙ্গলিটা দিয়েছে সে, তার হচ্ছে বাংলাদেশি সেলার, এটা হ্যাঁ বেঙ্গলিটা দিয়েছে সে। এখন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ দেবেন? আপনারা অনেকে এখানে আরবি জানেন, দেশের বাইরে থাকলে, সৌদিতে থাকলে অনেকে উর্দু জানেন, অনেকে হিন্দি জানেন, তাই না, বাংলা জানি। তো আসলে এই ল্যাঙ্গুয়েজটা আসলে পারপাসটা বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ দেওয়ার পারপাসটা কি। এখানে ল্যাঙ্গুয়েজটা দেওয়ার পারপাস মানে কি? পারপাসটা হচ্ছে কেউ যখন এখানে এসে এই যে সেলার ডিটেলস এসে ফিল্টার করে, যে ধরেন আমি হচ্ছে সেলার স্পিক্স, এই যে সেলার স্পিক্স মানে সেলারদের ভাষা, ধরেন আমি পাকিস্তানি, আমি অন্য ভাষা বুঝি না, আমি উর্দু বুঝি শুধু, হ্যাঁ, তো ধরেন না এই অন্য ভাষায় দিই, পাকিস্তানি দেওয়ার দিলে সমস্যা না। তো ধরেন আমি হচ্ছে স্প্যানিশ ভাষাটা আমি অনলি বুঝি, আর অন্য কোনো আমি ভাষা বুঝি না, এবং আমার ক্লায়েন্টের কন্টেন্টটা হচ্ছে স্প্যানিশ, মানে আমার নিজের কন্টেন্টটা স্প্যানিশেই হবে। সো এই ভাষা যারা জানে আমি ফিল্টার করে অনলি তাদের কাছে রিচ করলাম। তাহলে দেখেন এখানে আপনি ফিল্টারিং এ 100-র মধ্যে কিন্তু চলে যেতে পারতেছে, তাই না? কারণ এই ভাষাভাষী বায়ারের নাকি সেলারের? মানে এটা কি বায়ারের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়ারের ভাষা। ওকে। এবং এবং এই যে বায়াররা তাদের নিজস্ব ভাষা মানুষ যখন খোঁজে, তখন এই যে এগুলা হচ্ছে সেলারদের এগুলা বায়াররা ফিল্টার করে, যখন বায়ারদের ল্যাঙ্গুয়েজ গুলা ডিফারেন্ট, কন্টেন্ট গুলা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হয়। তো এখন আমাদের নতুন অবস্থায় কিছু কিছু কান্ট্রি রেস্ট্রিকশন আমরা দিয়ে রাখি, সব জায়গায় দেখবেন একটু বলে রাখেন। নতুন অবস্থা আসলে আমাদের বুঝতে অনেক প্রবলেম হয়, আমাদের আসলে খাপ খাওয়াতে অনেক প্রবলেম হয়, ক্লায়েন্টদেরকে আসলে হ্যাপি করাটা আসলে একটু কঠিন মনে হয়, কারণ আমরা নতুন অবস্থায় কাজের অভিজ্ঞতা আমাদের কম, সেক্ষেত্রে আসলে তাদের চাহিদা অনুযায়ী আসলে ফুলফিল করা
এই জিনিসগুলো একটু কঠিন হয়ে পড়ে। এই কারণে কিছু কিছু কান্ট্রিকে আমরা আসলে একটু অ্যাভয়েড বা একটু ইগনোর করতে বলি, যার মধ্যে আছে ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তারপরে হচ্ছে নাইজেরিয়ান। এই কান্ট্রিগুলোর পিপলদেরকে প্রথম অবস্থায় একটু বলা হয় যে আসলে একটু যদি আপনি কাজ নিতেও চান, তারপরেও আপনাকে প্রজেক্ট গুলো একদম ইন ডেপথ বুঝে শুনে খুব ভালোভাবে দেন আপনি কাজগুলো নেবেন। এছাড়া ট্রাই করবেন এই কান্ট্রিগুলো ইগনোর করার, এবং এই কান্ট্রির লোকদের ফিল্টারিং এ আপনার থাকার তো দরকারও নাই, যদি কিনা আপনি নতুন অবস্থায় এই কান্ট্রি গুলোকে আপনি ইগনোর করেন। কি কারণে ইগনোর করা হয় বলা হয়, কারণ কি ধরেন যে আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট এবং সেট আপ করে দেবেন একজনকে। আপনারা বাংলাদেশে কেউ কি এক্সপিরিয়েন্স আছে যে কাউকে ক্রিয়েট করে দিয়েছেন বা সেট আপ করে দিতে চেয়েছেন, আপনাকে পে করতে চেয়েছে একটা অ্যামাউন্ট, বা কত টাকা আপনি হলে পে করবেন? একটা ফেসবুক পেজ কেউ যদি আপনাকে ক্রিয়েট এন্ড সেট আপ করে দেয় আপনার বিজনেসের জন্য, আপনি কত পে করতে চান বলেন তো? ম্যাডাম এটা তো করলে অনেক $5 $6 হ্যাঁ হ্যাঁ, টাকায় বলেন, টাকা। ম্যাম 500 700 এরকম 1000। 500-700 দিয়ে আপনি কাজ করাতে চান, তাই না? জি, একটা পেজ ক্রিয়েট, জাস্ট একটা। একটা পেজ ক্রিয়েট সেট আপ, তাও আপনার মনটা বড় আছে জন্য আপনি 500-700 টাকা দিতে চাইছেন। আর কেউ? আমি 100 বলতে চাচ্ছিলাম ম্যাম। কত? 100? জি। ম্যাডাম এটা তো সবাই চাইবে যে পারলে ভাও করে নিতে, কারণ পেজ ক্রিয়েট করার কোনো বিষয়ই না বাংলাদেশের ক্ষেত্রে আচ্ছা, যেতে এখন পারে কেউ। ধরেন এখন বিষয় না, ঠিক আছে, কিন্তু এই কাজগুলো দেখেন প্রফেশনালি অনেকে করতে পারে না, বা আমাদেরকে কেন হায়ার করে? ধরেন একটা পেজ ক্রিয়েট সেটআপের জন্য মনে হবে যে কেন এই কাজের জন্য আমাকে হায়ার করবে, এ মনে হয় আমাকে কাজ দেবে না, কেন এই কাজের জন্য হায়ার করবে, এত সহজ কাজের জন্য কেন আমাকে হায়ার করবে? তো আসলে ওদের তো আসলে সময়েরও তো অ্যাভেলেবিলিটির বিষয় আছে, তাই না? যেমন আমার একবার একটা কাজ আসছিল, ইনস্টাগ্রাম থেকে পোস্ট ডাউনলোড করে ফেসবুকে পাবলিশ করা। খালি পোস্ট ডাউনলোড করবো, ইনস্টাগ্রাম থেকে ছবিগুলা ক্যাপশন গুলা কপি করে ফেসবুকে পোস্ট করা। এর জন্য মনে করেন $50-60 দিয়ে দিয়েছে 20-30টা ছবির জন্য। তাহলে মনে হবে এই কাজের জন্য কেন করছে? তা আসলে সবার তো ব্যস্ততা আছে, সময়ের দাম আছে, সবাই অন্যান্য কাজে বিজি আছে, যার তুলনায় তার টাইমটা সেভ করাটা বেশি গুরুত্বপূর্ণ। এই অ্যামাউন্টটা যে আমাকে পে করছে, এর বিনিময়ে সে যে সময়টা সেভ করছে সেই সময়টাতে সে আরো অনেক বেশি পাওয়ারফুল কাজ করতেছে। হ্যাঁ, তো এই আর কি বিষয়গুলো। যেমন দেখেন আপনারা হচ্ছে বলতেছেন 100, কেউ 700-500 দিতে চান একটা পেজ সেটআপের জন্য। তো আমার যে গত সপ্তাহে ব্যাচের ভাইয়াটা বলছে যে তাকে কে নাকি 150 টাকা দিতে চাইছে সেট আপ করার জন্য, সে কষ্টের সেট আপই করতে দেয় না। তো আসলে এরকমই আসলে, যে এটা তো আসলে কোনো কঠিন টাস্ক না, তাই না? একটা সিলি টাস্ক, যে একটা পেজ ক্রিয়েট সেট আপ তো আসলে কোনো বিষয়ই না আমাদের জন্য এখন, তাই না? তো সর্বোচ্চ হচ্ছে 15 থেকে 20 মিনিট সময় আপনার লাগতে পারে প্রফেশনাল একটা পেজ সেট আপ করতে। এখন এই পেজটা যদি আপনি সেট আপ করে দেন, আপনি ইউএস এর একটা ক্লায়েন্টকে ধরেন, বা এখানে কোনো একটা ক্লায়েন্টকে করে দিতে চান, বা আপনার এই রিলেটেড যদি আপনার গিগ থাকে, তাহলে আপনি কত চার্জ করবেন? ধারণা আছে কত পেতে পারি আমরা? সেই ক্ষেত্রে তো ফ্রিল্যান্সার আছে যারা ম্যাম $25 $30 এমনকি $50 দেখি গিগ দেওয়া আছে যে $50 সে এই যে আপনি নেয়। দেখেছেন, বুঝতে পারছেন, আইডিয়া আছে কিছুটা, তাই না? তো জি ম্যাম। ধরেন মিনিমাম $30 থেকে $80 পর্যন্ত চার্জ করা যায় ইজিলি। মিনিমাম $30 যেমন আমি $50 নিই, মানে প্রায় 6000 টাকা। একটা পেজ ক্রিয়েট এন্ড সেট আপ কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 20 মিনিট মতো। 10-15 মিনিট, হ্যাঁ, 10-15 মিনিট, বা যদি একটু ব্যানারটা বানাইতে হয় সেক্ষেত্রে একটু সময় লাগে। আধা ঘন্টা। জি ব্যাকগ্রাউন্ডে ম্যাম, আধা ঘন্টা 1 ঘন্টা। কভার ফটোটা বানাতে গেলে একটু সময় আচ্ছা লাগে। ম্যাম, প্রাইস নিয়ে আলোচনা কি আমাদের ইনবক্সের ভিতরেই হয়? হ্যাঁ হ্যাঁ, ইনবক্স থাকবে, ওখানে ইনবক্সে হবে এগুলো। এবং আমার প্রাইস তো একটা দেওয়া থাকবে, একটা ডেমো প্রাইস তো দেয়াই থাকবে। এই যাবো। ডেমো প্রাইসটা ম্যাম কিসের? আমরা তো অনেকগুলা জিনিসই করি। হ্যাঁ, এটাই আস্তে আস্তে যাবো, গেলে একটু ক্লারিফাই হবেন, যাই একটু সামনে। তো এখন দেখেন, এই যে যে কাজ আপনি বাংলাদেশে, ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনি 200 টাকা বা 500 টাকায় ধরলাম সর্বোচ্চ, 500 টাকায় আপনি করিয়ে নিতে পারবেন যে কাজ। এই কাজ আপনি এখানে এসে আমাকে 5000 টাকা দিয়ে কেন করাইবেন? আপনাকে টাকা বেশি হয়ে গেছে এই জন্য? কত মার্কেটারই তো বাংলাদেশে খুঁজে পাওয়া যায়, গ্রুপে সার্চ করলে বিভিন্ন ভাবে ইজিলি পাওয়া যায়। তাহলে যখন একটা বাংলাদেশি ক্লায়েন্ট আপনাকে সেখান থেকে হায়ার করবে, তাহলে মনে করি যে এটা আসলে কম প্যারাযুক্ত বিষয় হবে বলে মনে করবেন না, ঠিক আছে? কারণ 5000-6000 টাকা দিয়ে একটা পেজ সেট আপ করিয়ে নিবে, আসলে এটা একটু ডিফিকাল্ট। কারণ বাংলাদেশে নতুন মানে বিভিন্ন মার্কেটিং এজেন্সি, আমার জানা মতে, আমার জানাশোনা, আমার অনেক স্টুডেন্টও কাজ করেছে, যে আপনার ফ্রেশার লেভেলে তারা
10,000 15,000 টাকা স্যালারিতে জয়েন হয়। মার্কেটিং এজেন্সি গুলো 8 ঘন্টা ডিউটি করিয়ে হিউজ কাজ করিয়ে নেয়। তাহলে আমার বিজনেসের জন্য যদি আমার মার্কেটার বা আমার এগুলো প্রয়োজন হয়, আমি তো ইজিলি আমি কম রেটে আমি একজন মার্কেটারই হায়ার করে নিতে পারি, তাই না? 10,000 15,000 টাকা ফ্রেশার হিসেবে যারা জয়েন হয়, কারণ ওদেরকে কাজ অনেক শেখাতে হয়, ওদের কাজে অনেক কারেকশন করাতে হয়, ওদের প্রোডাক্টিভিটি আসলে ইমপ্রুভ করাইতে হয়, অনেক বিষয় থাকে। তো সেক্ষেত্রে এগুলো আসলে কম প্যারাযুক্ত হবে না। নতুন অবস্থায় এইসব কান্ট্রি ক্লায়েন্ট গুলোর কাজ নিবেন, তখন কি হবে, তাকে সে অবশ্যই চাইবে, তাকে হ্যাপি করতে হবে, সব ক্লায়েন্টই চাইবে তাকে হ্যাপি করেন তার কাজে, আপনার কাজের মাধ্যমে। এবং এই অ্যামাউন্টে কাজ, যে পরিমাণ কাজ করবেন আসলে তাকে হ্যাপি করানো অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেতে পারে, বা দেখা যেতে পারে যে আপনার কাছে অনেক এক্সপেকটেশন, আরো বেশি কিছু করতে পারে অর্ডার দেওয়ার পরে, এরকম প্রবলেম হয়। এবং মালয়েশিয়ার ক্লায়েন্টেরও সেম অবস্থা নাকি? বাংলাদেশিরা, হ্যাঁ বাংলাদেশিরা আরো বেশি ঝামেলা করবে। মালয়েশিয়া ও মালয়েশিয়া না, মালয়েশিয়ার আসলে এগুলো রেকর্ড ওদের কম, এবং মালয়েশিয়ান লোকজন আসলে মানে হায়ারিং রেট হচ্ছে ম্যাক্সিমাম আসে হচ্ছে টপ কান্ট্রির মধ্যে হচ্ছে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এই কান্ট্রি গুলা থেকে বেশি হায়ার করা হয় আর কি। হ্যাঁ, আর ওগুলা থেকে খুব কম নাম্বার অফ হায়ারিং করা হয়ে থাকে। ম্যাম তাহলে কি আমরা ওই পাকিস্তান, ইসরায়েল, তারপর নাইজেরিয়া এগুলোর কাজ এখন নতুন অবস্থায় হচ্ছে ইসরায়েল বলি না, ইসরায়েলে আসলে কাজ কমই থাকে, আসে না তেমন। তো নতুন অবস্থায় এই কান্ট্রি গুলো একটু অ্যাভয়েড করে চললে, কারণ দেখা যায় যদি একটা ধরেন আপনি কাজ করে দিলেন, সে ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া, পাকিস্তান, আর বাংলাদেশ, আর নাইজেরিয়ান, জি ম্যাম। এই কান্ট্রিগুলো কি হয়, ওই একটা যদি নেগেটিভ রিভিউ দিয়ে যায়, রিভিউটা খুব গুরুত্বপূর্ণ আপনার অ্যাকাউন্টের। এই যে এখানে যে টপে নিয়ে আসছে, টপে আর আসার পিছনে অনেক বিষয় এখানে কাজ করে। তো যদি একটা নেগেটিভ রিভিউ, মনে করেন একটা 2 স্টার 3 স্টার পেয়ে যান, তাহলে ওই প্রোফাইল নিয়ে দাঁড়ানো কঠিন হয়ে যায়। ম্যাম আমার একটা পরিচিত এক হ্যাঁ শেষ freelancer- করি ভাই, পরে এগুলা শুনবো, এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করিয়েন, সবার শোনা দরকার আছে, এবং ওর প্রেক্ষিতেও আমার রিপ্লে থাকবে। হ্যাঁ, এই কারণে এগুলো পরে নিব। তো যে বিষয়টাতে ছিলাম যে আসলে যে এমন কোনো রিভিউ যেন আমরা না পড়ে নতুন অবস্থায়, অ্যাকাউন্টটা যেন একদম আপনার দুমড়ে মুচড়ে যাওয়ার মতন অবস্থা যেন না হয়। এই কারণে এগুলো একটু সেফ থাকবো, কারণ অ্যাকাউন্টে যখন কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবো তার লোকেশন দেখাবে। এবং পাশাপাশি আরেকটা বিষয় যে অলওয়েজ যে এটা হয় এরকম মনে করবেন না, বা খারাপ হবে অলওয়েজ এরকম না, কারণ সব জায়গায় পজিটিভ নেগেটিভ পার্সন থাকবেই। এবং আমি প্রায় 5 জন মতন ইন্ডিয়ানের সাথে কাজ হয়েছে, একজন পাকিস্তানের সাথে কাজ করা হয়েছে। কিভাবে? তাদের লোকেশন ছিল ডিফারেন্ট, কারণ তারা ইউএসএ, অস্ট্রেলিয়াতে ছিল, মানে প্রবাসী আর কি, তাদের বিজনেসে কাজ করেছে, কাজ নেওয়ার পরে তার কান্ট্রিটা জানা গেছে। এবং এর মধ্যে বলবো সবার সাথে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স ছিল, শুধু একজন একটু প্যারা দিচ্ছে বেশি, বাট যে আমার কাজে স্যাটিসফাইড ছিল না এরকম না, কিন্তু একটু প্যারা দিয়েছে বেশি, বাট ম্যাক্সিমাম সবাই কিন্তু অনেক ভালো ছিল, অনেক ভালো। তো ওই ভালো বলতে গেলে তাদের আরো অনেক হিস্ট্রি আমাকে বলতে হবে যে আসলে কেন এত ভালো বলতেছি। আসলে সব ক্ষেত্রে যে খারাপ হবে বা আপনার এরকম হবে এরকম না বিষয়টা, কিন্তু নতুন অবস্থায় ক্লায়েন্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের অনেক সেফ থাকতে হবে। প্রথম প্রথম কাজগুলো যেন ওই ক্লায়েন্টের ইনস্ট্রাকশন যদি আপনি বোঝেন বা কাজটা আপনি পারবেন মনে হয়, বা তার সাথে কমিউনিকেশনটা একদম ক্লিয়ার একটা কমিউনিকেশন করতে হবে, যেন আপনার তার কাজ বুঝতে কোনো প্রবলেম না হয়, সে যেন আপনি কি কোয়ালিটির কাজ দিবেন সেটা সে বুঝতে যেন পারে। কাজের পোর্টফোলিও গুলো দেখাবেন, দেখালে তাহলে এই মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো হবে না, সেটা যে কান্ট্রিরই হোক। আপনার নেগেটিভ রিভিউ একটা ইউএসএ ক্লায়েন্ট আপনাকে দিতে পারে, শুধু এই কান্ট্রি ক্লায়েন্ট গুলো দিবে এরকম মনে করবেন না, বাট এগুলো সেফ জোনে থাকার জন্য। তাহলে দেখেন আমি কোথায় ছিলাম, কোথায় চলে গেছি। তাহলে এখানে আমি ছিলাম ল্যাঙ্গুয়েজে, তাহলে ল্যাঙ্গুয়েজ কি দেব, ল্যাঙ্গুয়েজ দিতে পারি আমি বলি, এগুলো এক্সট্রা টিপস। ল্যাঙ্গুয়েজ দিতে পারি হচ্ছে আমি এই যে 3টা ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ, জার্মান, এন্ড হচ্ছে ফ্রেঞ্চ। এই 3টা ল্যাঙ্গুয়েজ ইংলিশের পাশাপাশি দিতে পারেন, উইদাউট বাংলা, উর্দু, হিন্দি এগুলা বাদে আর কি। কেন এই 3টা দেব? কারণ এই 3টা ল্যাঙ্গুয়েজের ইউজার যারা, যেসব ক্লায়েন্টরা আছে, এদের কন্টেন্ট গুলো এদের এই ল্যাঙ্গুয়েজে থাকে, এই কারণে এই ফিল্টারিং গুলো অনেক বেশি হয় অন্যান্য ফিল্টারিং এর তুলনায়। তাহলে এই ফিল্টারিং এ যদি আপনি পড়ে যান, দেখছেন কত ছোট হয়ে যাবে, র্যাঙ্কে চলে আসা সহজ হবে না? 90 জন, 100 জন, 100 জন, ছোট হয়ে যাবে না এই সার্চ পেজটা? বলেন, এই যে রেজাল্টটা 11,000 থেকে ছোট হয়ে যাবে না? আমি যদি এই ল্যাঙ্গুয়েজ ফিল্টার করি, 100 জন হয়ে যাবে, 90 জন হয়ে যাবে, তাহলে আপনার টপে চলে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং এই ভাষার যদি কোনো কাজ করতে হয়, এই কাজ করা কি আমাদের জন্য কঠিন হবে? এআই থাকতে তো কঠিন হওয়ার কথা না। ম্যাম সাথে তো বাংলা ইংলিশও থাকবে।
যখন ভার্চুয়াল মিটিংটা হবে তখন একটু না, ওনারা কি ভার্চুয়াল মিটিং এ তখন তার সাথে বলে নিতে হবে যে আমি আসলে স্পিকিং এ এতটা গুড না, সো ইংলিশে হবে তখন ভার্চুয়ালি তার সাথে মিটিং। বাট তার কন্টেন্ট নিয়ে আমি কাজ করবো এই ল্যাঙ্গুয়েজ গুলাতে, এইটা আমরা পারবো। কারণ দেখেন আমি বহুত আগে মানে ওই 2020 সালে মানে শুরুতে একদম শুরুতে একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, এই 3টা ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজ বলে রাখতেছি, এটা আমার প্রোফাইলে দেয়া নাই, এই ল্যাঙ্গুয়েজটা জাস্ট এই দুটো দেয়া আছে। ফিল্টারিং আমাকে পেয়েছে, দেন আমি তখন সাহস পাচ্ছিলাম না, তখন তার ইআই ছিল না যে এই তার কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য। তখন সে বললো যে, আমি বললাম যে আচ্ছা তোমার সাথে আর 10 ডেজ এর একটা ডিল করি, যদি মনে হয় আমি পারবো তখন আমি এগোবো। তখন 10 ডেজ এর তার কন্টেন্ট ক্রিয়েট নিয়ে কাজ করলাম, তাকে কন্টেন্ট দেখালাম, ছোট ছোট কিছু কারেকশন দিল। তখন শুধু কি ট্রান্সলেটের জন্য গুগল ট্রান্সলেটর ছিল, আরো বেশ কিছু ট্রান্সলেটর ছিল, সেই আমাকে আইডিয়া দিয়েছে একটা ট্রান্সলেটরের। হ্যাঁ, ডিপেল নামে একটা ট্রান্সলেটর আছে, বলেছে তুমি এইটা দেখো, এটা গুগলের থেকে ভালো ট্রান্সলেট করে দিতে পারে। তো যদি এরকম ভালো ক্লায়েন্ট হয় যে সে আমাকে আসলে এটা একটু সহজ করে দিবে, আমার জন্য সহজ হবে, তাহলে তো আমরা কাজ করতেই পারি। এবং এখন তো আর এই ভয়গুলো নাই যে ভুল হইতে পারে বা ভুল থাকতে পারে। তারপরে এই ধরনের কাজগুলো যখন করব, কন্টেন্ট গুলো তৈরি করার পরে সেটা সোশ্যাল মিডিয়ার জন্য হোক, ওয়েবসাইটের জন্য হোক, ওই ক্লায়েন্টকে তারা চেক করিয়ে দেন ওগুলা পাবলিশ করা উচিত। কারণ ভুল আসতে পারে, এআই এর মাধ্যমেও কিন্তু ল্যাঙ্গুয়েজে ভুল হয়ে যেতে পারে, টোনে ভুল হইতে পারে, বা কিছু আপডেট করা লাগতে পারে, এই বিষয়গুলো কনফার্ম হয়ে নেবেন। দেন ওই ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি প্রায় অলমোস্ট 3 বছর, একটা না, অনলি কন্টেন্ট পাবলিশিং আর কিছু না, ফেসবুক আর ইনস্টাগ্রামে কন্টেন্ট পাবলিশিং অলমোস্ট প্রায় 3 ইয়ার্স, একটা না, একটা সিঙ্গেল মান্থও বাদ নেই, একটা না কাজ করা হয়েছে তার ওই শপের জন্য। সে সোশ্যাল মিডিয়াতে কনসিস্টেন্সিটা মেনটেন করেছে এবং আমি প্রাইসও ইমপ্রুভ করি নাই, ওই প্রাইসে আমি তাকে কাজ করেছি একটা না 3 বছর, প্রায় অলমোস্ট 3 বছরের বেশি হবে আরো, দেখতে হবে এক্সপেক্টেডটা। তো এই আর কি বিষয় যেটা ছিলাম, যেখানে প্রোফাইলের আর কিছু নাই এখানে দেওয়ার মতন। দেন আপনি গিগ দেওয়ার অপশন পাবেন, গিগ কয়টা দিতে পারবেন, এই যে এই পেজটাতে একটু দেখবেন, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, লেভেল সিস্টেমের লিঙ্কটা। এই যে এখানে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন, যখন আপনি নিউ সেলার 4টা গিগ দিতে পারবেন, লেভেল 1 হলে 10টা, লেভেল 2 হলে 10টা, টপ রেটেড হলে 30টা। আসলে এতগুলা গিগ কি দেওয়ার প্রয়োজন হয়? মোটেও প্রয়োজন হয় না। দেখেন এই লোক টপ রেটেড সেলার 2টা গিগ দিয়ে, মাত্র 2টা গিগ। তো তার গিগটা একটু ওপেন করি, গিগে কি কি ম্যাটেরিয়ালস থাকবে। গিগে থাকবে প্রথমত হচ্ছে একটা টাইটেল, দেখেন তার কয়টা অর্ডার রানিং এখানে, 35টা অর্ডার। 35টা অর্ডার রানিং। তো দেখেন রিভিউ পেয়েছে 1760টা, কিন্তু সে কাজ করেছে আরো হিউজ। কেমনে বুঝলাম? রিভিউ আসলে খুব কম পড়ে প্রোফাইলে, কারণ কি আসলে রিভিউ দেওয়াটা আমাদের ক্লায়েন্ট আসলে অতটা গুরুত্বপূর্ণ মনে করে না বা অত সিরিয়াসলি নেয় না, বা আসলে রিভিউ এর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্লায়েন্টরা অনেকে ইগনোর করে যায়। আমরা যেমন অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে রিভিউ কি অলওয়েজ দিয়ে থাকি, বা দেই তো না তেমন একটা, তাই না? খুব কম হয় যে রিভিউ দেওয়া হয়। ঠিক ওই ক্লায়েন্টটা এরকম, দেখা যায় অনেক ক্লায়েন্ট টিপস দিচ্ছে, খুশি হয়ে নেক্সট টিপস মানে এক্সট্রা বকশিস হিসেবে দিয়ে থাকে অনেক ক্ষেত্রে। আবার হচ্ছে ম্যাম আমরা বলতে পারবো না রিভিউর জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা রিভিউর জন্য বলতে পারবো আচ্ছা, না। রিভিউর জন্য সরাসরি এতদিন বলার সিস্টেম ছিল না, বলা যেত না, কিন্তু এখন ইনস্ট্যান্ট একটা সিস্টেম করে দিয়েছে ফাইবার। ওদের ডেলিভার করতে গেলে কাজ যখন আমরা ডেলিভার করি, তখন ওখানে একটা অপশন দেখায় যে আসলে রিভিউ লেখা থাকে, মানে ওরা ইনস্ট্যান্ট একটা মেসেজ লিখে দিয়েছে যে তোমার একটা গুড একটা ফিডব্যাক আসলে আমাকে কাজের জন্য ভালো ইন্সপায়ার করে, এরকম ভাবে ওরা ইনস্ট্যান্টলি মানে ফাইবার থেকে তৈরি করে দিয়েছে। এইটা এইভাবে পাঠানো যাবে, বাট নিজে থেকে সাজিয়ে গুছিয়ে আসলে না দেওয়াটাই ভালো। এবং এটা একসময় প্রোহিবিটেড ছিল পুরাপুরি, যে আসলে কোনোভাবে রিভিউ চাওয়া যাবে না, তাহলে এখন ব্যান করে দেবে। তার মানে তাকে ম্যানিপুলেট করা যাবে না কোনোভাবেই, না আমাকে রিভিউ দিতেই হবে, বা অন্যভাবে তাকে নিয়ে যাওয়ার কোনো চান্সেস ছিল না। বাট এখন একটা ইনডিরেক্টলি একটা মেসেজ দেওয়ার অপশন আছে, অটো মেসেজ, যেটা থ্রুতে রিভিউ চাওয়াটা বোঝায়, বাট ইনডিরেক্টলি এটা চাওয়া যায় না। এবং দেখেন আসলে মানে চাওয়া গেলেও, ধরেন আমার অনেক ক্লায়েন্ট আছে তার সাথে বাহিরে কথা হয় কিন্তু অর্ডার নেই ফাইবারে, কিন্তু কখনোই বলি নাই তাকে বাহিরে তোমাকে রিভিউ দিও। কারণ কি, যদি ধরেন তারা অনেক ব্যস্ত থাকে, তার একটা ব্যস্ততার সময় সে হচ্ছে দিয়ে আমাদের সাথে কথা বলতেছে, রিভিউটা দিলে তার দেখা যাচ্ছে সময়ের ব্যাঘাত ঘটে, কোনো কাজের ব্যাঘাত ঘটে, এই জন্য আসলে ডিস্টার্ব না করাই ভালো। আবার কিছু ক্লায়েন্ট আসলে আসলে এতটা ফ্রেন্ডলি, মানে অনেক ক্লায়েন্ট আছে লং টাইম কাজ করতেছেন কিন্তু ফ্রেন্ডলি হইতে পারবেন না, কারণ সে আসলে এত কথা বলে না, বেশি খুব সংক্ষিপ্ত কথা বলে।
যেমন এমন ক্লায়েন্ট আছে 3-3.5 বছর একটানা কথা বলছে, জাস্ট খুবই স্বল্প কথা, খুবই অল্প কথা। এমন ক্লায়েন্ট আছে সে মনে করেন যে ফ্যামিলির খবরাখবর সব নিয়ে নিচ্ছে, কি আছে না আছে, কি করি না করি, কে কি করে, হ্যাঁ এই বাচ্চার ছবি দাও, এর ছবি দাও, মানে এরকম ফ্রেন্ডলি হয়ে যায় আবার অনেক ক্লায়েন্ট, মানে পরিবারের মতন পারিবারিক বিষয়গুলো আস্ক করে, জিজ্ঞাসা করে, তো এরকম ফ্রেন্ডলি হয়ে যায়। তো তাকে ধরেন আচ্ছা একটা রিভিউ লিখে দিয়ে তো বা একটা 5 স্টার, তাকে এরকম বলা যায়। কিন্তু আবার অনেক ক্লায়েন্ট আছে আপনি কাজ করতেছেন বাট সে বোঝা যাচ্ছে খুব মানে বিজি থাকে, খুব স্বল্প কথা বলে, তা আসলে তার কাছে ওভাবে চাওয়াটা ঠিক না। তো দেখেন এই যে রিভিউর কথা 50% রিভিউ কিন্তু পড়ে না, তার মানে এই কাজ করছে আরো অনেক হিউজ, এর আরো 2 গুণ অ্যাড করেন এখানে, তাহলে এই পরিমাণ কাজ করছে ধরে নেন। রিভিউটা কিন্তু আসলে খুব কম পড়ে, আমি যাদের সাথে কথা বলেছি জেনেছি, প্লাস হচ্ছে আমার নিজের ক্ষেত্রে যে আসলে রিভিউটা কম পাওয়া যায়, কিন্তু কাজ করেছে অনেক, আবার 35টা কাজ তার রানিং আছে। তো তারপর এই গিগটা শুরু হয়েছে কিন্তু একটা টাইটেল দিয়ে, টাইটেলে আই উইল এটা ডিফল্টে থাকবে এই সেকশনটা। দেন হচ্ছে এখানে আপনার একটা টাইটেল দিতে হবে, এবং এই টাইটেলটা আমরা জেনারেট করা দেখাবো, অন্য ক্লাসে আমি দেখাবো এটা জেনারেট করা, যখন আমরা এই গিগ এডিটটা দেখবো বা গিগ ক্রিয়েটটা দেখবো, যে ক্লাস আরেকটা ক্লাস থাকবে। দেন হচ্ছে ওনার বেসিক $100, উনি কি হ্যাঁ এটা ডেলিভারি বেসিক? হ্যাঁ এটা যাচ্ছি। টাইটেলের পরে নিচে থাকবে হচ্ছে একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশন আপনি কি কি সার্ভিস দিবেন এগুলো ডিটেইলি এখানে ক্লারিফাই রাখবেন। এন্ড দেন হচ্ছে এই যে প্রাইসিংটা নিয়ে আপনাদের অনেক কোশ্চেন আমি বুঝতে পারছি, বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম 3টা রেঞ্জে এখানে প্রাইস রাখা যায়। এন্ড বেসিকটা হচ্ছে কিন্তু একটা মূলত একটা ট্রায়াল প্যাকেজ রাখি আপনার, কিন্তু ইনি আবার দিয়েছে 15 ডেজের, সমস্যা নাই, বাট মূলত হচ্ছে বেসিকটা হচ্ছে একটা ট্রায়াল প্যাকেজ হবে 7 ডেজের। অনেক ক্লায়েন্ট আছে কি জানেন, যে আসলে কাজটা দেখতে চায় যে আসলে আমরা কাজটা কেমন করি বা কতটা ভালো করতে পারি, সো সে খুব অল্প ইনভেস্ট করতে চায়, ইনভেস্ট করে কাজটা দেখতে চায়, সেটা 7 ডেজের জন্য। তো এটা কিন্তু সেল হয় কম, ম্যাক্সিমাম সেল হয় হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা। তো প্রিমিয়ামটা মূলত 30 ডেজের একটা প্ল্যান থাকে, এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে 30 ডেজেরটা সেল হয় বেশি। সো 30 ডেজেরটা এমন ভাবে সাজাবেন যেন সে বেসিকটা কিনলে তার লস হবে, প্রিমিয়ামটা কিনতে সে বাধ্য হবে। যেমন সে এখানে কি দিচ্ছে একটু দেখি, 75টা পিপুল মানে 75টা ফলোয়ার দেবে 15 দিনে $100, আর এখানে 150 জন পিপুল দেবে $170। তাহলে আম, এটা হচ্ছে 75 আর 114, 50 আর তাহলে দেখেন কোনটাতে লাভ বলেন, আপনারা ক্যালকুলেট করেন। ম্যাম প্রিমিয়ামে। প্রিমিয়ামে লাভ হলো না, এভাবে সাজাইতে হয় যে বেসিকতে এমন থাকবে প্রাইসটা 75টা পাবে $100, আবার এখানে এর ডাবল পাচ্ছে এর থেকে কম মূল্যে, এমন এটাই হচ্ছে ট্রিক্স। অনেক গিগে দেখবেন এভাবে সাজায় নাই, তাদের আবার বেসিক বেসিক দেখা যায় যে সেল করতেছে বেশি, বেসিক একটা বেসিক হচ্ছে 4 বার কিনতেছে মানুষ, হ্যাঁ এরকম করে যে একটা বেসিকটা 4 বার কিনতেছে, কারণ বেসিকটা খুব লাভজনক দিয়ে রাখছে। কিন্তু দেখেন বেসিক সেল হবে না তার বেশি, কারণ প্রিমিয়ামটা 30 ডেজের নিলে কি হয়, রেজাল্টও ভালো দিতে পারবে সে। সে 150 ফলোয়ার বাড়াবে বলতেছে না, 150 ফলোয়ার বাড়িয়ে সে কি করবে, 30 দিন সময়টা হাতে পেলে 150 ফলোয়ার সে ইজিলি আনতে পারবে। 10-15 দিনে খুব একটা ভালো রেজাল্ট হবে না। এবং দেখেন এখানে আরো কি কি দিচ্ছে, কি বলতেছে, ডেইলি 40 মিনিটস ইন্টারাকশনস উইথ টার্গেটেড অডিয়েন্স, এটা মানে কি বুঝছেন, একটু বলেন। 40 মিনিট, ম্যাম 40 মিনিট সে কাজ করবে আপনার ইনস্টাগ্রাম নিয়ে। ইন্টারাকশন করবে টার্গেটেড অডিয়েন্সের সাথে, মানে তাদের পোস্ট গুলাতে ওই যে লাইক কমেন্ট করা, স্টোরি গুলাতে রিপ্লাই করা, কমেন্ট করা, এই কাজগুলা মানে টার্গেটেড অডিয়েন্সের সাথে। তো দেখেন একটু এখানে একটু দেখি দাঁড়ান, ম্যানুয়াল ওয়ার্ক বাই হিউম্যান 100% রিয়েল অর্গানিক গ্রোথ, আপনারা যা করছেন ওই প্রসেসে করতেছে কিনা একটু খালি এটা খোঁজেন। কি লাগবে, ইনস্টাগ্রামে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, কম্পিটিটরদের লিস্ট লাগবে, দা প্রোফাইল যদি থাকে, কম্পিটিটরদের যদি প্রোফাইল অনেক সময় দিয়ে দেয়, কম্পিটিটরদের প্রোফাইল, যে 5টা আমার কম্পিটিটর, আমরা কম্পিটিটর খুঁজে নিব, ক্লায়েন্ট এগুলো না দিলে, ঠিক আছে। এবং দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাটলিস্ট 1 মান্থের পুরনো হবে, আমি বলেছি না যে নতুন অ্যাকাউন্টের রিস্ক, সো বলতেছে 1 মাসে পুরনো হইতে হবে এবং মিনিমাম 9টা পোস্ট থাকতে হবে। কারণ কি, 9টা পোস্ট ইনস্টাগ্রামে শ্যাডো ব্যান অবস্থায় থাকে, মানে ওই পোস্টগুলো রিচ করায় না, একদম ফাঁকা প্রোফাইলে আসলে ফলোয়ার গ্রোথ নিয়ে কাজ করাটা আসলে খুব ভালো রেজাল্ট আনে না, এই কারণে মিনিমাম 9টা পোস্ট থাকতে বলতেছে, ঠিক আছে। এখানে প্রসেস দিয়ে রাখে অনেকে, দাঁড়ান,
এই যে দেখেন অর্গানিক ইন্টারাকশনস গুলা কি হবে ফলোয়ার গ্রোয়িং এর ক্ষেত্রে? ইউজারদের পোস্টে স্টোরি ভিউ করবে, পোস্টে ফলো টার্গেটেড ইউজারদের ফলো করবে, হ্যাঁ, এবং অ্যাকর্ডিং টু আইজি অ্যাকশন লিমিটেশনস, মানে ইনস্টাগ্রামের যে লিমিটেশনসটা আছে সেই লিমিটেশনস ওয়াইজ সে এই ইন্টারাকশন গুলা করবে। কি করবে? পোস্টে স্টোরিতে ভিউ করবে, লাইক দিবে, ফলো দিবে। তাহলে আমরা এই প্রসেসে কাজ করেছি না? দেন অন্যদের গুলাতেও যান, অন্যদের গুলাতেও দেখেন, এই দেখেন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড অপটিমাইজ করে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে। এটা একটু দেখি, এটা ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু ফলোয়ার গ্রোয়িং ও থাকবে, পোস্ট পাবলিশিং ও থাকবে। দেখেন এই লোক কি করবে? ফলো আনফলো মেথড ইউজ করবে, মানে যে ফলো দিল না ফলো দেবে, যে ফলো দিল না কি করবে? আনফলো করে দেবে। ভিউ ইউজার স্টোরিজ, এটা কি করতে বলেছি আপনাদেরকে? ভিউ করতে বলেছি স্টোরি, বলেন। রেসপন্স করবেন সাথে সাথে, এত লেট রেসপন্স করলে তো হবে না। জি ম্যাম বলেছিলেন। এগুলো কি বুঝতে পারেন না আপনারা? এই ভাষাগুলো কঠিন মনে হচ্ছে? লাইক ইউজার্স ফটোস করতে বলেছি, ইউজারদের ফটো লাইক করতে বলেছি। জি ভিউ ইউজার্স রিলস, ইউজারদের রিল, ওই রিল ফটো মানে পোস্ট গুলা দেখবো, সেগুলাতে কি করব? এবং ইউজ অফ হ্যাশট্যাগস, এই দেখেন হ্যাশট্যাগ এর ব্যবহার করব। কেন হ্যাশট্যাগ? এই লোকেশন বেসড অডিয়েন্স খুঁজতে, কম্পিটিটরদের প্রোফাইল খুঁজতে, এই মেথড কি আমরা অ্যাপ্লাই করেছি? জি 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 ম্যাম দেখো এই সেম প্রসেসে ওরাও কাজ করতেছে, ওদের কত কাজ। এবং হচ্ছে ম্যানুয়ালি কাজ করে বলতেছে স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আছে, নো বটস অর ফেক অ্যাকাউন্ট, কোনো বট অ্যাকাউন্ট যাবে না, বটের থ্রুতে, মানে বটের থ্রুতেও ফলোয়ার বাড়ানো যায়, এগুলো করবে না, এটা বলেই দিয়েছে সে। টার্গেটেড ইনফো লাগবে, হ্যাশট্যাগ বা লোকেশন বা কম্পিটিটরদের পেজ দিতে হবে, যদি থাকে দিবে, না থাকলে তো এই প্রসেস গুলাতে কি আমরা যাওয়াটা জানি না, যেতে জানি না। হ্যাশট্যাগ লোকেশন কম্পিটিটর পেজে কিভাবে যেতে হয় সেটা আমরা জানি, ক্লায়েন্ট যদি নাও বলে কোনো প্রবলেম নাই, ক্লায়েন্টের নিষ্ঠা তো আমরা জানবো। তাহলে দেখেন এই যে মানুষজন কাজ করতেছে এগুলো নিয়ে। তো আমার এই তথ্যগুলো দিতে হবে, এবং এখানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে কি রেট দিবেন এটা আমাকে আস্ক করবেন না, ম্যাম কত টাকা দেবো, কত ডলার দেবো। এটাও ওই যে কম্পিটিটর যারা আছে আপনার ফার্স্ট পেজে এই কি ক্যাটাগরিতে যারা আছে ওদের গুলা দেখবেন। যেমন ইনস্টাগ্রাম প্রমোশন লিগে সার্চ করেছেন না, সার্চ করে আপনি হচ্ছে এখানে ফিল্টার করবেন হচ্ছে সেলার ডিটেলসে যে নিউ সেলার গুলা, হ্যাঁ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আছে তো এটা কেটে দিন, নিউ সেলার গুলা ফিল্টার করবেন, এদের প্রাইস রেঞ্জ দেখবেন, অথবা সর্বোচ্চ লেভেল 1। এখন আপনি যেই ক্যাটাগরি কাজ দেন না কেন, আপনি নিউ অবস্থায় যখন জয়েন হবেন আপনার কাজের ক্যাটাগরি আর টপ রেটেড লেভেল 2 লেভেল 1টা হয়তো অনেকে দেখেন 4টা 5টা কাজ করে লেভেল 1 হয়ে যায়, তো লেভেল 2 ধরি, লেভেল 2 মানে মিনিমাম 20টা কাজ করছে, সরি 50টা কাজ করছে মিনিমাম। তাহলে লেভেল 2 টপ রেটেড এর সমান কাজের কোয়ালিটি কি আপনার নতুন অবস্থায় আপনি নিয়ে আসতে পারবেন? যেহেতু পারবেন না, তাদের কোয়ালিটি ও তাদের হাজার হাজার কাজের প্রজেক্টের অভিজ্ঞতার আলোকে তাদের কোয়ালিটি অলরেডি কি আছে, তারা আপগ্রেডেড আছে, সো তাদের প্রাইসটা একটু বেশি থাকবে তুলনামূলক। সো আপনি নতুন অবস্থায় চেষ্টা করবেন তাদের প্রাইস রেঞ্জটা তাদেরটা না দেখে নিউ সেলারদেরটা দেখবেন, দেখে ওই ওয়াইজ দেওয়ার চেষ্টা করবেন, এন্ড দেন এগুলো আপডেট করা যায়, এবং আপনি নিজেও বুঝবেন যে এই কাজটা করতে আসলে আপনার কেমন খাটনি হবে বা পোষাবে কিনা। যেমন আপনি এককভাবে চিন্তা করবেন না, একক ক্লায়েন্ট দিয়ে চিন্তা করবেন না, আপনার আরো অসংখ্য ক্লায়েন্ট হতে পারে। একটা ফেসবুক পেজ সেট আপ করতে আপনি সময় নিলেন একদিন এবং চার্জ করলেন অনলি $10, তাই না? তো সেক্ষেত্রে আপনার যখন অনেক কাজের প্যারা থাকবে তখন ওই $10 ওই কাজ আপনি তখন করবেন না, সিরিয়াসলি। আপনি $10 ওই কাজ নেওয়ার মতন আপনার হাতে সময় থাকবে না, যখন আপনি আরো বড় বড় প্রজেক্টে আপনি ইনভলভ হবেন, অনেক বেশি ব্যস্ততা থাকবে, তখন একদিনে তো ডেলিভার করতে পারবেনই না ওই কাজটা, ইভেন আপনি $10 ওইটা করতেও ইচ্ছুক হবেন না কখনোই। ঠিক আছে? তো এই বিষয়গুলা বুঝে শুনে দিবেন প্রাইস গুলা। এবং এই যে এই গিগ গুলা যে শুধু সেল হয় এরকম না, এই যে লোকটা যে প্রোফাইলে দেখলেন যে তার শুধু এই গিগ প্যাকেজ গুলাই সেল হয় এটা না, এর বাহিরেও অনেক কিছু হইতে পারে। যেমন এ দেখলো যে একজনের প্রোফাইলে ফলোয়ার গ্রো করবে $170, কিন্তু এর কোনো পোস্ট পাবলিশ করা নাই, তখন সে অফার দিল আমি তোমার তাহলে পোস্ট ক্রিয়েট করে দেই, সপ্তাহে 2-3টা পোস্ট দাও, নাহলে একবারে পোস্ট যদি তোমার না থাকে, কারণ রিসেন্ট পোস্ট না থাকলে তো মানুষের মনে হবে এটা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বা আসলে গুরুত্ব দেয় না। সেক্ষেত্রে এই সার্ভিসটা যখন সে আবার যোগ করলো, তাহলে আরো $100 ধরেন যোগ করলো, তাহলে হলো ওটার রেট $270 ধরেন,
তাহলে এইটা কিভাবে সে অর্ডারটা নিবে বলেন তো? ম্যাম এই এটা অর্ডারটা, তার সাথে হ্যাঁ হ্যাঁ কথা বলে ম্যাম, তার সাথে কথা বলে তাকে কনভিন্স করে এরপরে অর্ডার হ্যাঁ, নিতে তাকে হবে। তো অবশ্যই কনভিন্স করব, কিন্তু অর্ডারটা প্লেস করার ক্ষেত্রে এই অ্যামাউন্টটা সেট করতে হয়। সেটিং প্রসেসটা কি? কাস্টমার, না সরি, হ্যাঁ এটা ম্যাক্সিমামই হচ্ছে, মানে আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে দেখা যায় কাস্টম অর্ডার রিকোয়েস্ট পাঠাইতে হয়। কাস্টম অর্ডার রিকোয়েস্ট পাঠাইতে হয়, গিগ প্যাকেজ দেখা যায় অনেক সময় ম্যাচ করে না, কোনো ক্লায়েন্টের কম বেশি প্রয়োজন হয়। আহ, একটা ভিডিও ছিল, ভিডিও কই গেল? ও আচ্ছা, কাস্টম অর্ডার রিকোয়েস্ট এই নাই না, অর্ডার কাস্টম কাস্টম অফার্স, এই যে এই যে এটা দেখেন, এই যে এগুলো হচ্ছে সেলারদের গিগ। মনে করেন এই গিগে গেল, যে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু এই মানে যে গিগ প্যাকেজটা যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এটাতে অর্ডার প্লেস হয়ে যায়। বাট ওইটা যদি না নিতে চায় তখন এই যে ঠিক এটা ইনবক্স, এই যে অ্যাবাউট, এই যে এখানে ফাইবারের হচ্ছে ক্লায়েন্টের নামটা থাকবে এখানে। এই আচ্ছা, এটা নিউ সেলার দেখাচ্ছে তাই না? তাহলে এটা কি বায়ার ইন থেকে দেখাচ্ছে মুভি? তো এখানে হচ্ছে বায়ারের ডিটেলস গুলো দেখবেন, আর এই যে এটা হচ্ছে চ্যাট বক্সটা থাকে এরকম। দেন এই যে চ্যাট বক্সের এখানে দেখেন সেই ইনস্ট্রাকশন গুলো দেখবেন ভিডিওতে। এই যে ক্রিয়েট অফারে ক্লিক করলে দেন আপনার যে কয়টা গিগ থাকবে গিগ গুলো দেখাবে, এখান থেকে গিগটা পিক করবেন, কোন গিগটার আন্ডারে আপনি কাস্টমার অফার পাঠাবেন। দেন এখানে কি কি কাজ, কাজের ডিটেলস গুলো লিখবেন। তারপরে ওয়ান টাইম ডেলিভারি হবে না, মাইলস্টোন। মাইলস্টোন মানে আপনি ধাপে ধাপে, আপনার 1 মাসের কাজ, আপনি 15 দিন পর আরেকটা পেমেন্ট নেবেন, আরেকটা পেমেন্ট নেবেন 30 দিনের দিন, মানে হাফ পেমেন্ট নিয়ে নেবেন 15 দিন, সেটা তাহলে সেটা মাইলস্টোন হয়। তো আমরা মাইলস্টোন নেই না, সাধারণত দেখা যায় যে প্রজেক্ট বেজে আমি নিয়ে থাকি আর কি, বেসিক্যালি প্রজেক্ট শেষ হয় তারপরে নিই। দেন এভাবে নেওয়া যায়, ভেঙে ভেঙেও টাকাটা নেওয়া যায়। তো বারবার তাকে ডিস্টার্ব করা, অর্ডার রিকোয়েস্ট পাঠানো একটু ঝামেলা। দেন হচ্ছে এখানে রিকোয়ারমেন্টস গুলো নেবো, যে কয়টা রিভিশন দিব, কতদিন সময় লাগবে, কাজটা হতে কত টাকা, আলাদা টাকা ধরেন $170, যেটা আমার গিগে নাই, তখন এর প্রাইসটা দিয়ে সেন্ড করলে এই যে দেখেন চলে গেছে অর্ডারটা। দেন এখানে ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করবে তখন দেখাবে অ্যাকসেপ্টেড দ্য অর্ডার, এটা দেখাবে। ঠিক আছে, তো এটা একটু দেখে রাখেন, যদি কখনো এরকম পাঠাতে হয় এই ভিডিওটা দেখে আপনারা কাস্টমার রিকোয়েস্টটা পাঠাইতে পারবেন। ঠিক আছে, ম্যাম হ্যাঁ এখানে একটা কোশ্চেন ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম ওইখানে হচ্ছে আপনার ওখানে যাওয়ার পরে ওখানে আমরা ক্লায়েন্টকে ওখানে ইনভাইট করবো কিভাবে? এটাই তো ক্লায়েন্টের মেসেজের ইনবক্স। এটা যখন আপনাদের ইনবক্সটা থাকবে তখন আপনারা বুঝতে পারবেন এটা আসলে। এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের প্রোফাইল, এটা হচ্ছে তার সাথে আমার এই যেখানে ইনবক্সে তার সাথে কথাবার্তা হবে এখানে আমার ইনবক্সে। সেক্ষেত্রে এখানে কি ওইখানে গিয়ে আমি ক্লায়েন্টের ইয়া সার্চ করে তার ইয়াটা নিয়ে আসবো ওখানে? মানে কি সার্চ করে আনবেন? ম্যাম ওখানে হচ্ছে ম্যাম যেটাতে আপনি গেলেন ওটা কি? ক্লায়েন্টের প্রোফাইলে ঢুকলে তো ইনবক্স দেখা যাবে না? জি জি, সেটাই বলতেছি হচ্ছে ওই অফারে যায় ম্যাম, অফারে গিয়ে কি ওখানে ক্লায়েন্টকে আগে খুঁজে বের করে তারপর ওখানে তাকে নক করব? না ভাই, এবারে আমাদের ক্লায়েন্টকে খুঁজে পাওয়ার কোনো ওয়ে নাই। যদি ক্লায়েন্ট আপনাকে এইভাবে মেসেজ দেয়, ধরেন এই যে এই লোকের গিগে আসলো, আমি ওনার সার্ভিসটা নিব, আমি তখন কন্টাক্ট নিতে যাব। কন্টিনিউ মানে এই 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 প্রিমিয়ামে রেখে যখন কন্টিনিউ দিব, ডিরেক্ট অর্ডার পড়ে যাবে তার গিগে, কোনো কনভারসেশন ছাড়া। বাট মোস্ট অফ দ্য ক্লায়েন্টই আপনার সাথে কনভারসেশন প্রথমে করে নিবে। এই যে কন্টাক্ট নিতে গেলে এনার ইনবক্সে চলে যাবে ক্লায়েন্ট, দেন ইনবক্সে কাজের ডিটেলসে কথা হবে। দেন যদি মনে হয় যে না কাস্টমার একটা অর্ডার প্রয়োজন যেগুলো তার এই প্যাকেজের সাথে যাচ্ছে না, তখন ওই রিকোয়েস্টটা ওই ইনবক্সে, যে ক্লায়েন্টের ইনবক্সে পাঠাবেন। বাট ওই ক্লায়েন্টকে আপনি খুঁজে পাবেন কোথায় যদি সে আপনাকে কন্টাক্ট নিতে না আসে? কন্টাক্ট নিতে যে আপনাকে মেসেজ দিবে যে আমার এই জিনিসগুলো লাগবে, তুমি এভাবে করে দিতে পারবা কিনা, বা কত ডলার তুমি চার্জ করবা। ম্যাম সেই ক্ষেত্রে ওইখানে গেলে অটোমেটিক তাকে পাওয়া যাবো, আমরা ক্লায়েন্টকে পাওয়া যাবো? হ্যাঁ, ইনবক্সে তো আপনাকে যখন কেউ মেসেঞ্জারে মেসেজ দেয় নতুন কেউ, আপনি ইনবক্সে তাকে জি, জি। দেখতে পান না, তার জি, জি, প্রোফাইলটা ম্যাম। দেখতে পান না, একটা নতুন চ্যাট তৈরি হয় না তার সাথে আপনার?
সেক্ষেত্রে কি আমার ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নাকি এই অ্যাকাউন্টে ওখানে জয়েন হবে? না, ফাইবারে আপনার অ্যাকাউন্ট থাকবে না, এই যে এই লোকের মতন অ্যাকাউন্ট থাকবে আপনার। ফাইবারে তো থাকবে ম্যাম, সেক্ষেত্রে হ্যাঁ। ওই কন্টাক্টের ওইখানে গিয়ে আপনার যে নতুন করে ওখানে তো কোনো অপশন নেই। না, কন্টাক্ট মিতে গেলে হচ্ছে আমার অ্যাকাউন্ট সাইন আপ থাকলে এখানে দেখা যেত। কন্টাক্ট মিতে গেলে ওনার ইনবক্সে নিয়ে যাবে, মানে আপনি যে সেলার আপনার ইনবক্সে আপনার ক্লায়েন্টকে নিয়ে যাবে। দেন ওখানে ও আপনাকে মেসেজ দিবে, মেসেজ দিলে দেন হচ্ছে যেটা হচ্ছে ইনবক্স পেজ, এটা হচ্ছে ইনবক্স পেজ, এই যেটা একটু দেখবেন, এটা হচ্ছে ইনবক্স পেজ। ইনবক্স পেজে গেলে এই যে ইনবক্স পেজটা এরকম হয়, এই যে এরকম, এই যে চ্যাট লেখার অপশন, এই যে এই জায়গাটাতে লেখালেখি করে, এই জায়গাটাতে এই যে ইমোজি অ্যাড করা যায়, ফাইল অ্যাটাচ করা যায়, এখান থেকে দেখে নেবেন। তারপরে এখান থেকে কাস্টম অফারও সেন্ড করা যায়। এই যে একটা ক্লায়েন্টের লিস্ট এখানে দেখাচ্ছে না, সবগুলা ক্লায়েন্টের লিস্ট এখানে থাকবে। দেন এই ক্লায়েন্টের নামের উপর ক্লিক করবেন, তার ইনবক্সে আপনি চলে যাবেন। জি ম্যাম, এটাই এখানে জানতে চাচ্ছি। কোন ক্লায়েন্ট গুলো আসবে, যারা আপনাকে নক করবে অনলি তাদেরকে এখানে দেখতে পারবেন, অথবা ব্রিফে যদি কেউ আসে, ব্রিফ থেকে যদি কাউকে রেসপন্স করেন তাহলে এখানে দেখতে পাবেন, আদারওয়াইজ এই জায়গা ফাঁকাই থাকবে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ না দেয়। আচ্ছা ম্যাম, ফাইবারে আমাদের মেসেঞ্জারে তো অ্যাপ আইকন আছে, ওইটাতে ক্লিক করা লাগে। ফাইবারে কোথায় ক্লিক করা লাগে সব চ্যাট দেখতে হলে? হুম, মানে কোন চ্যাটটা আবার বলেন? আমাদের যে মেসেজের চ্যাট গুলা, হুম, বা কে কে কার সাথে আমাদের কন্টাক্ট এই হয়েছে, যে এটাতে বললাম, এই যে বামে দেখাবে সবার লিস্ট গুলা, যাদের সাথে ওইখানে কন্টাক্ট। তো সেলারদের ইনফরমেশন, ওইখানে কোথায় গিয়ে চেক করব আমার মেসেজ? সেলারদের এই যে দেখেন নাম, এই যে এটা হচ্ছে কনভারসেশন সেকশন, জি মেসেজ সেকশন। এই যে দেখেন এই সেলারটার, এই বায়ারটার নাম এখানে দেখাচ্ছে না, ঠিক এখানেও আরো থাকবে, আরো নাম থাকবে। এটা হচ্ছে ইনবক্স সেকশন। এটা আমি ইনবক্স পেজে আছি, এই পেজে যত বায়ারদের সাথে আমার এই পর্যন্ত কথা হয়েছে সবার কনভারসেশন বা সবার নামের এই যে প্রোফাইল পিকচার সহ নাম এবং চ্যাটের লিস্ট এখানে থাকবে। দেন আমি যারটা ওপেন করব ক্লিক করে তারটাতে আমি এটা ওপেন করে এই যে চ্যাট বক্সটা পাবো। তাহলে এখানে আসতে হলে আমাদেরকে এই কাস্টম অফার এই পেজে ঢুকতে হবে? না, কাস্টম অফারটা এটা তো পরের কথা আপু। কাস্টম অফার যদি আপনার এই গিগের ক্রাইটেরিয়ার সাথে কোনো সার্ভিসটা ক্লায়েন্টের না ম্যাচ করে, যে না আমার $100 কোনো কাজ নাই, এটারও নাই এটারও নাই, আমি চাচ্ছি হচ্ছে 2 মাসের জন্য একসাথে অর্ডার করতে, তাহলে এই রেঞ্জটা যখন চেঞ্জ হবে, এই প্যাকেজগুলোর সাথে ম্যাচ করবে না, তখন কাস্টম অর্ডারের বিষয় আসছে। এটা আসলে অ্যাডভান্স জিনিস আপনাদের দেখা আচ্ছা, যাচ্ছে, তো এই জন্য এই যে আপনাদের আপনি প্যাকেজ আসতেছে। এই পেজে আছেন, এখন এখানে দেখা যাচ্ছে কন্টাক্ট মি, এখানে ঢুকলে ইনবক্সে যাবে। বাট এই যে হ্যাঁ। ফাইবারের আপনি ওয়েবসাইটে আছেন, এখান থেকে কোথায় ইনবক্স? ম্যাম সেক্ষেত্রে কি ম্যাম আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে গিয়ে আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন? মানে না, আপনার পার্সোনাল এখন ফাইবারের পার্সোনাল অ্যাকাউন্ট দেখানো যাবে না, আপওয়ার্কটা দেখানো যাবে, কারণ ফাইবারের পার্সোনাল অ্যাকাউন্ট এমন ভাবে ডিসপ্লে করা, ওটা ড্যাশবোর্ড মানে অনেক সিক্রেট জিনিস ওপেন আমি করা। আমি বলছি ম্যাম, ঠিক এই আছে, তো ফাইবারের পেজ। আচ্ছা এইটা ফাইবারের পেজ। এখন এখানে ইনবক্স যদি আপনি দেখতে চান তাহলে তো আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার ক্লায়েন্টের মেসেজ থাকতে হবে, তাহলে না আপনি দেখতে পাবেন। এবং আমি মানে আমি account এখানে হচ্ছে থাকলে আপনার নিচ থাকবে। থেকে কাউকে নক দিতে পারবো না, শুধু শুধু কন্টাক্ট করতে যারা মানে ক্লায়েন্টটা শুধু মেসেজ দিলে তখন ইনবক্সে যাবে, নিচ হ্যাঁ থেকে হ্যাঁ, কাউকে মেসেজ সেই দিতে পারবো না। ইনবক্সটা কোথায়? ওই আপা ওই কোশ্চেনটা শুধু করছে যে কন্টাক্ট মিতে দিলে ইনবক্সটা আসবে, না তাকে হ্যাঁ হ্যাঁ, না তো ইনবক্সে আসবে না। নক নক না দিলে কি, যদি নক শুধু না করে। ক্লায়েন্টে নক দিলে আমরা মেসেজ দেখতে পারবো, এছাড়া দেখতে পারবো জি, না। রাইট রাইট। আমরা নিজেরা কাউকে নক দিতে পারবো না, এটাই। না, এবং আপওয়ার্কে আবার মজা আছে, আপনি ক্লায়েন্টকে দেখতে পাবেন আপনার চোখে, মানে ওখানে হচ্ছে জবের অ্যাপ্লিকেশন গুলা ঝুলে থাকে, ওগুলো দেখে দেখে আপনি ওগুলা করতে পারবেন। মেসেঞ্জারের মধ্যে এরকম কোনো ইনবক্স নাই যেখানে অনেকজনকে একসাথে দেখা যাবে? ফাইবার এরকম কোনো সিস্টেম নেই? না না, এখানে আছে তো, কেন আপনার থাকবে না? মেসেঞ্জারে কি আপনাকে আননোন পারসন যে আপনাকে নক দেয় নাই বা আপনি যাকে নক দেন নাই তাকে কি আপনি দেখতে পাবেন? না না ম্যাম, এই কোশ্চেনটা ওই আপু বলছে, তানজিন আপু বলছে যে ম্যাম ইনবক্সটা কোথায়, ম্যাম সেই কোশ্চেনটাই উনি বলছে। ইনবক্সটা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট যখন খুলবেন তখন দেখতে পারবেন ইনবক্সটা কোথায়, কিন্তু আসলে ইনবক্সটা ওইভাবে আপনার শোকেস করবে না জি যদি ম্যাম, না আপনার কোনো ক্লায়েন্ট মেসেজ দেয়। জি ম্যাম। আচ্ছা, তারপর আমি দেখাই দিচ্ছি, দাঁড়া। আর ম্যাম, আমরা ক্লায়েন্ট থেকে রিচ আউট করতে পারবো না, ওইটা কি শুধু আউট অফ মার্কেট প্লেস? হ্যাঁ হ্যাঁ, এবং আউট অফ মার্কেট প্লেস এবং আপওয়ার্কে পারবেন এটা, ঠিক আছে। এটা ফাইবারে হবে না? না, ফাইবারে হবে না। যদি ব্রিফ পাঠায় কোনো ক্লায়েন্ট সেক্ষেত্রে হতে পারে। 1 মিনিট দাঁড়ান। আমি এগুলো ওই যে গিগ কিভাবে আমরা
গিগ হচ্ছে কিভাবে আমরা সাজাবো, কি কি স্টেপ গুলো আছে এডিটিং মোডে, এগুলো আমরা দেখাবো প্র্যাকটিক্যালি। এক মিনিট। ম্যাম আমি ক্লাস থেকে লিভ নিচ্ছি, রুল নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিলাম। হ্যাঁ, জি জি, বললাম ক্লাস থেকে আমি লিভ নিচ্ছি, রুল নাম্বারটা চ্যাট বক্সে দিছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের শেষ অলমোস্ট, আমি জাস্ট ওই যে আপুর ইনবক্স নিয়ে কনফিউশনে আছে যে ইনবক্স কোথায় পাবো। আসলে কঠিন কিছু না, রিভিউটা দেখায় দিই। এই যে দেখেন এরকম থাকবে অনেকটা, এই যে আপনার প্রোফাইল না, এই যে প্রোফাইলে এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পাশে মেসেজিং, এটা বাম পাশে দেখাচ্ছে, এটা এখন এই ডান পাশে আছে। প্রোফাইল পিকচারের পাশে ড্যাশবোর্ড, দেন এই যে মেসেজেস। যদি কোনো ক্লায়েন্টের মেসেজ আসে এরকম ছোট একটা যে লাল বাতি জ্বলে থাকবে যতক্ষণ না আপনি সিন করবেন, দেন এটাতে ক্লিক করলেই ওই ইনবক্স পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? জি জি ম্যাম। ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন। আচ্ছা, এখন আমার মেন কথা যে আমি কেন এখানে আসছিলাম, আপনার ইনস্টাগ্রাম কোন একটা কাজ ধরেন আপনার ভালো লেগেছে এখন, ম্যাম হ্যাঁ এক মিনিট, কোন একটা কাজ ভালো লেগেছে সেক্ষেত্রে আপনি এই সার্ভিসটা আসলে দেওয়াটা আপনার ঠিক হবে কিনা সেই ডিসিশনটা এখান থেকে মেক করবেন। কিভাবে করবেন? ওই কিওয়ার্ড লিখে সার্চ করলে দেখবেন যে এটা রেজাল্টটা কেমন, রেজাল্টটা আসলে বিলো 5K রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? যেন 5K এর বেশি না হয়, বা অ্যারাউন্ড 6-7K হলে ধরা যায় কম্পিটিশনটা কম, এটার কম্পিটিশনটা কম ধরা যায়। এন্ড দেন পাশাপাশি যে আসলে এই রিলেটেড দিক গুলাতে আসলে মানুষজন কাজ করতেছে কেমন, যদি ওপেন করে দেখেন যে না কাজ করতেছে, ওদের কাজ আছে, যেমন এখানে যে ওপেন করলাম ইনার গিগে দেখলাম 35টা কাজ, আরো গিগ ওপেন করবেন দেখবেন যদি কাজ থাকে তাহলে বোঝা যাবে এটা ডিমান্ড বেশি। তাহলে আমাদের মনে রাখতে হবে লো কম্পিটিশন এবং হাই ডিমান্ড এই ধরনের সার্ভিস গুলো আমরা পিক করব, এবং নেক্সট যতগুলা কাজ শিখবেন সবগুলা এখানে এসে সার্চ করে আপনারা দেখবেন। ব্যাস এতটুকু, আজকাল এটা নিয়ে কিছু বলছি না। এন্ড হচ্ছে আগামী ক্লাসে না আজকেই দিয়ে দিচ্ছি, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এটা নিয়ে ভাবছিলাম একটু বুঝিয়ে দিলাম না কেন ফাইবারের অ্যাকাউন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড হতে পারে, সেই কারণগুলো আমি একটা পিডিএফ ফাইল দিয়ে দিব, এটা পড়ে নেবেন। এই কাজগুলো করা যাবে না, এবং এখান থেকে কোনো কিছু যদি আপনার কনফিউশন থাকে আমাকে আস্ক করবেন নেক্সট ক্লাস। ম্যাম আমরা কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো? নো নো নো, তো করতে বলি নাই, বলেছি না যে এখন খুলবো না, শুধু রিসার্চ পারপাসে এতটুকু জেনে রাখবো। এবং বলে একটা কোশ্চেন, একটা পরামর্শ বলেন। ম্যাম, আমার এক পরিচিত এক ভাই আছে, উনি হিন্দু, সে একজন ডিজিটাল মার্কেটার। ওনার পেজটা হচ্ছে আপনার ম্যাম ব্যান্ড হয়ে গেছিল, ওনার $400 এখনো ফাইবার অ্যাকাউন্টে আছে। সেক্ষেত্রে উনি নাকি মালয়েশিয়ার একটা ক্লায়েন্টের কাজ করার কারণে ওনার ব্যাড রিপোর্ট দেওয়ার কারণে ওনার অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছিল। এখনো টাকাটা আপনার ডলারটা $400 এখনো তার অ্যাকাউন্টে আসে নাই। সেক্ষেত্রে কি ম্যাম ওটা আসবে নাকি যেটা গেছে? ওটা আসলে না, শোনেন, যদি সে কাজ করে থাকে তাহলে ওটা অ্যাকাউন্ট ব্যান হলেও টাকা ফেরত পায়। প্রপার ওয়েতে লেভেল ছিল 2, $400 এখনো আসছিল ওনার অ্যাকাউন্টে। প্রপার ওয়েতে যদি কমিউনিকেট করতে না পারে কাস্টমার সার্ভিসে তাহলে তো পাবে না। কমিউনিকেট করতে হবে, টাকা অবশ্যই দিবে, কেন দিবে না। এবং মনে হয় কোনো রিপোর্ট দিয়েছে ওনার নামে, কোনো অবশ্যই এবং রিপোর্টটা যদি যৌক্তিক না হয় বিনা কারণে কিন্তু ব্যান করবে না। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। সিরিয়াল নাম্বার 3। Yes, ma'am. 4, Yes, ma'am. 5, Present, ma'am. 7, Yes, ma'am. 8, 9, Present, ma'am. Yes, ma'am. 9. 10, Yes, ma'am. 11, Present, 12, 15, 17, 18, 20,
21, প্রেজেন্ট ম্যাডাম 21। ম্যাডাম আমি লাস্ট 23, ক্লাসে ছিলাম, আমার ওই যে প্রেজেন্ট দিতে পারেনি শেষ মুহূর্তে 23, একবারে। 24, প্রেজেন্ট ম্যাম। 25, প্রেজেন্ট ম্যাম। 27, Yes, ma'am. 29, Yes, ma'am. ম্যাম 2020 Yes, ma'am. 31, 26. Yes, ma'am. ম্যাম আমি কত ক্লাসেও ছিলাম? 32, Present, ma'am. 33, Present. 34, ইয়েস ম্যাম। 35, Present, please. 38, 39, 40, 41, 42. ম্যাম আমাদের কি অ্যাসাইনমেন্টের আপু, আমার একটা হয়েছে? না, কোনো অ্যাসাইনমেন্ট নাই। ম্যাম নেক্সট অ্যাসাইনমেন্টের রেজাল্ট কি দেওয়া হয়েছে? ও না, রেজাল্টটা আপনাদেরটা দেখা হয় নাই। হ্যাঁ, আমি একটু বিজি ছিলাম, আপু, দেখা হয় নাই। হ্যাঁ, আমার বলো। নেক্সট উইক থেকে ভার্সিটি ক্লাস শুরু হয়ে যাবে। আমি 6:30, আপনাদের 10:30 আমি ক্লাসে জয়েন হব। আধা ঘন্টা লেগে, আধা ঘন্টাটা তো আমাদের লেগেই যায় প্রশ্ন উত্তর নিতে নিতে, সমস্যা নিয়ে। ওকে আপু। ঠিক আছে, যতটুকু বাকি পড়বো অতটুকু আপনি ভিডিও রেকর্ড শুনে নেবেন, জি। সমস্যা হবে না আশা করি। আচ্ছা, আর Okay. এগুলো একটু ক্যালকুলেট করবেন। এই যে মানুষজন যে কাজ করতেছে, এই যে যেমন ধরেন এর একটা অর্ডার রানিং, কারো দেখবেন 5টা অর্ডার রানিং, 7টা অর্ডার রানিং, এগুলো দেখে একটু ক্যালকুলেট করবেন যে তার প্রিমিয়াম কত। ধরেন একটা কাজ মানেই কিন্তু তার $250, এটা প্রিমিয়ামটা ধরে হিসাব করবেন। হ্যাঁ, প্রাইভেট 26-27 হাজার টাকা পাচ্ছে একটা কাজ থেকে, এবং এটা মনে করবেন না এটাই তার কাজে, এই একটা ক্লায়েন্ট নিয়ে সে পড়ে আছে। ম্যাম এই হ্যাঁ, প্রিমিয়াম ডলারটা কি ম্যাম নেক্সট টাইম বাড়ানো যাবে যখন আমাদের এক্সপেরিয়েন্স হ্যাঁ, হবে? হ্যাঁ, বাড়ানো যাবে অবশ্যই, আপগ্রেড করতে পারবেন প্রাইসটা। কিন্তু মিনিমাম 1-1.5 বছর আগে কিছু চেঞ্জ করব না, ওভাবে আমরা এগোবো। এবং দেখবেন যে যারা আসলে একটু একটু পুরনো হয়ে যায় বা 2-4টা ক্লায়েন্ট পুরনো হয়ে যায়, তারা দেখা যায় বাইরে তখন ডিল করার চেষ্টা করে। তো এই কারণে দেখবেন যে এদের আরো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে হয়তো বা ক্লায়েন্ট আছে, এর কিছু ক্লায়েন্ট বাহিরেও আছে। সো এটা যদি আপনি অনলি ক্যালকুলেট করেন যে 35টা কাজ $170, একটু ক্যালকুলেট করেন, হিউজ অ্যামাউন্ট, বাট তার আরো ক্লায়েন্ট থাকতে পারে বা এই কাজের রেঞ্জ আরো বেশিও হইতে পারে। কারণ বাহিরে ক্লায়েন্ট অবশ্যই এতদিন কাজ করতেছে, বাহিরে কিছু ক্লায়েন্ট আছে ম্যাম যে বাহিরে। $5,950। হ্যাঁ, বাহিরে তাহলে $5,950 মানে অলমোস্ট 6 লাখ প্লাস। জি 6 ম্যাম। লাখ প্লাস হচ্ছে এগুলো থেকে তারা আসতেছে, এবং বাহিরেও আরো ক্লায়েন্ট থাকতে পারে। কারণ কি, এখানে একটা বড় অ্যামাউন্ট কেটে নেয়, 20% কেটে নেবে। ধরেন 1 লাখ টাকার কাজ করছে, 20,000 টাকা ফাইবার কেটে নেবে আমাদের কাছ থেকে। এই কারণে দেখা যায় যে অনেকে কিছু পুরোনো ক্লায়েন্ট বাট বড় প্রজেক্ট গুলা কিছু এখানে লং টার্ম কিছু কাজ হওয়ার পরে তখন বাহিরে যাওয়ার একটা এখানে আমাদের সুযোগ আছে, যেটা সেক্ষেত্রে ফাইবার কি জানবে না। আমাদের গিগ পোস্ট করার সময় একটু বুদ্ধি খাটিয়ে গিগটা পোস্ট করতে হবে, তাহলে আমরা অর্ডারটা বেশি পাবো? সেখানে আমাদের এসিওর ব্যবহারগুলো থাকবে। এটা যখন আমরা এডিট করব তখন আমরা জানবো, ঠিক আছে? এখানে এসিওর ব্যবহার থাকবে। এটা আমরা আরেকটা ক্লাসে এটা এই গিগটা কিভাবে তৈরি করে সেটা দেখবো, বাট এখন না, কারণ দেখা যাচ্ছে আপনি জাস্ট গিগ খুলে রাখলে তো কাজ আসলে তো হবে না, কাজগুলো তো আসলে ভালোভাবে শিখে তারপর যেতে হবে। এবং আপনি কোন কাজটা করবেন, আপনারা পুরো কোর্সের বা আরো মেন থিং গুলা বাকি রয়েছে, সেগুলো না করলেও তো আমরা বুঝবো না। বাট এটা আমি আপাতত দেখালাম রিসার্চ করার জন্য, যেন রিসার্চ গুলো করতে পারেন। আমাদেরকে কি ম্যাম, গুগল ম্যাম। অ্যাডস, ফেসবুক অ্যাডস, সরি ইউটিউব অ্যাডস এগুলা কি শেখানো হবে? স্কিপ নন স্কিপ? যে আপনাদের মডিউলে যা আছে সবই পাবেন, সমস্যা নাই। আচ্ছা ম্যাম, কমপ্লিট ডিজিটাল মার্কেটিং নিয়ে এভাবে কেউ কাজ করে না? পুরোটা নিয়ে জি জি ম্যাম, মানে প্রোফাইলে পুরোটা থাকে? প্রোফাইলে না, প্রোফাইলে পুরোটা থাকতে হলে আপনার একটা এজেন্সি প্রোফাইল খুলতে হবে। ওখানে এজেন্সি প্রোফাইলের অপশন আছে, মানে সব সার্ভিস দিবেন আপনি। ফ্রিল্যান্সার মানে তো সব সার্ভিস দেয় না। যারা ফ্রিল্যান্সার মানে ছোট ছোট প্রজেক্ট বেস কাজ করে, আর যারা হচ্ছে কিনা আপনার এজেন্সি নিয়ে কাজ করে তারা হচ্ছে এই ফুল কমপ্লিট ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবে, ঠিক আছে? আর ফ্রিল্যান্সাররা প্রজেক্ট বেস করবে। ম্যাম সেক্ষেত্রে ম্যাম এখন আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে আছি, আমি এই এই মানে আমার এই ফুল কোর্সটা শেষ হওয়ার পর আমি ইথিক্যাল হ্যাকিং এর কোর্সটা করব। সেক্ষেত্রে কি আমি আমার এই একটা ফাইবার অ্যাকাউন্টে আমি অন্য না দেওয়াটাই ভালো, ডিফারেন্ট ক্যাটাগরি না দেয়াই ভালো, ঠিক আছে? আপনি হয়তো ওয়েব ডেভেলপমেন্ট ভালো পারেন, সেটা আপনি দিলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বা আপনার ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, বাট এটা ডিফারেন্ট নিশ হয়ে যায় না, ডিফারেন্ট নিশে আসলে না দেওয়াটাই ভালো। জি ম্যাম। সেম নিশের মধ্যে থাকার চেষ্টা করবেন। Miss ওকে, rule 40. হুম Miss rule 40. 40, আচ্ছা দিয়ে দিচ্ছি। Thank 40 you. তাই তো? জি 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 আচ্ছা জি দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বৃহস্পতিবার ক্লাস আসসালামু অফ আলাইকুম। থাকবে? ও আচ্ছা, বন্ধ দিয়ে দিচ্ছে তো, পূজার বন্ধ। জি ম্যাম, ছুটির পর। আচ্ছা ঠিক আছে, 3 তাহলে অক্টোবর বন্ধের সময়গুলোতে আপনারা একটু আপনাদের কাজগুলো ইমপ্রুভ করেন, ফাইবার রিসার্চ করেন, দেখেন কাজ কিভাবে কিভাবে করছে, এগুলো একটু কাজ করুন, কোনো অ্যাসাইনমেন্ট থাকলো না আপাতত। ঠিক আছে, জি ম্যাম। তাহলে ওকে, নেক্সট বিদায় নিচ্ছি। রবিবারে ক্লাস শুরু হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।